আমরা দেখব হচ্ছে রেজোনেন্স শক্তি। আমরা সংকরায়ন পর্যন্ত দেখলাম আগের দিন, আজকে আমরা রেজোনেন্স শক্তি দেখব। রেজোনেন্স শক্তিটা একটু তোমাদের কাছে নতুন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই রেজোনেন্স সব থেকে বেশি কোনো যোগের স্থায়িত্ব যদি দেয় তাহলে এই রেজোনেন্স শক্তি। সেটা কীরকম? ব্যাপারটা হচ্ছে একটা গিরগিটির মতো। গিরগিটি যেরকম রং বদলায়, যেরকম অনেক রকম চরিত্র দেখাইতে পারে, এরকম কিছু লোক আছে যার মধ্যে অনেক রকম গুণ একসাথে বর্তমান, তারাই দেখবা সমাজে সবথেকে বেশি প্রতিষ্ঠিত। তাহলে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুধুমাত্র একটা গুণ থাকলেই হবে না, বিভিন্ন রকম গুণ অর্থাৎ বিভিন্ন রকম চরিত্র ওদের মধ্যে যেমন থাকতে হয়, ঠিক তেমনই রেজোনেন্স শক্তিটাও একই রকম। যেরকম একটা জিনিস সবার টেনশনটা হচ্ছে টেনশন না, কিন্তু একার টেনশনটাই খুব টেনশন। এই জিনিসটাই আমরা রেজোনেন্সে দেখব। বেসিক লজিক হচ্ছে এটাই, যে রেজোনেন্সটা হচ্ছে একটা সংস্পন্দন, যেটা বলছি যে একটা জিনিস যেটা কিনা মানে একটা জায়গায় স্থির না, ও কিছুটা এরকম মুভ করবে ইলেকট্রনগুলো, যার জন্য হচ্ছে ওভারঅল যৌগটা একটা স্থায়িত্ব লাভ করবে। এটাই হচ্ছে রেজোনেন্স শক্তি, যে মিনিমাম যে পরিমাণ শক্তিটা ও স্থায়িত্ব লাভের জন্য গেইন করতে পারে। যেরকম আমরা প্রথমে দেখে নিই কার্বনেট আয়ন CO3 2-, CO3 2- আয়নটা দেখো, এখানে দেখো দুটো মাইনাস আছে, আর কার্বনের আমরা জানি যে এটা হচ্ছে sp2 সংকরায়িত, যার জন্য কৌণিক আকৃতি। তাহলে আমরা যদি এই কার্বনেট আয়নটা আমরা যদি দেখি, তাহলে এই কার্বনেট আয়নের মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, অক্সিজেনের ঘাড়ে দেখো দুইটা মাইনাস আছে। তাহলে এই দুইটা মাইনাস, এবার কি হচ্ছে, এগুলো যদি আমি লুইস ডট দেখি তাহলে দেখবো এর হচ্ছে ঘাড়ে দুইটা অযুগ্ম নিঃসঙ্গ জোড় আছে, এখানেও দেখবা 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এখানেও দেখবা 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। যদি লুইস ডট গঠন দেখো, তাহলে আলটিমেটলি কী হচ্ছে, যে এই রেজোনেন্স হচ্ছে, এই ধরো আমি একটা সিস্টেম দেখলাম, যে সিস্টেমের মধ্যে এখানে শুধু অক্সিজেনের ঘাড়েই চার্জ, আর এখানে এই অক্সিজেনের ঘাড়ে চার্জ নেই, এই অক্সিজেনের ঘাড়ে চার্জ। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে তিনটা লোক একটা সিস্টেমের মধ্যে আছে, সেই সিস্টেমের মধ্যে একজন সেন্টারে একজন আছে, এবার দুইটা লোকের ঘাড়ে আমি বোঝা দিয়ে দিলাম, একটা ইলেকট্রন এক্সট্রা দিয়ে দিলাম, মানে কি ওর ঘাড়ে বোঝা দিয়ে দিলাম। এবার এই বোঝাটাও কী করবে, ও না এই একা বোঝাটা নেবে না, ওই বোঝাটাকে কী করবে, ওর ঘাড়ে দিবে, ওর ঘাড়ে দিবে, ওর ঘাড়ে দিবে, এইভাবে। নয়তো কী হবে, একটা লোক এক কুইন্টাল বস্তা ঘাড়ে কতক্ষণ নিয়ে রাখবে? বেশিক্ষণ নিয়ে রাখতে পারবে না। কিন্তু সেই 1 কুইন্টাল বস্তাটাই যদি আমি কয়েকজনের ঘাড়ে যদি আমি অল্টারনেট করে রাখতে থাকি, তাহলে কি হচ্ছে, আমরা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই জিনিসটা আমরা সিস্টেমটা স্থায়ী হবে। এখানেও এই রেজোনেন্স শক্তি হচ্ছে তাই, সেটা হচ্ছে এই ইলেকট্রন জোড়, এই যে এই নেগেটিভ চার্জ, এই ইলেকট্রন জোড় এ কী করবে, এইখানে হচ্ছে ডোনেট করবে, এক জোড় ইলেকট্রন দিয়ে এর সাথে একটা এক্সট্রা খাতির তৈরি করবে। এবার কথা হচ্ছে, এ যদি এর সাথে এই ইলেকট্রন জোড় দিয়ে যদি একটা বন্ধন তৈরি করে, তাহলে আগে ছিল একটা বন্ধন, এবার এক জোড়া ইলেকট্রন দিলে হয়ে যাবে আরেকটা বন্ধন। এবার কার্বনের তো ম্যাক্সিমাম যোজ্যতা আমরা দেখছি 4, এই যে 2 3 4, তাহলে কার্বন কী করবে, সঙ্গে সঙ্গে এই একটা বন্ধনটা খুলে দেবে। এটা আমি অক্সিজেন 1, অক্সিজেন 2, অক্সিজেন 3 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো এর আরেকটা গঠন আমরা পাবো, সেটা কীরকম দেখো, CO-। দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু CO3 2- হচ্ছে, কিন্তু একটা জিনিস দেখো, এখান থেকে কিন্তু চার্জটা কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে। এবার এ কী করবে, আমার সেটা বোঝাটাও একটু কিছুক্ষণ এখানে দিয়ে রাখি, সঙ্গে সঙ্গে মানে ডাইরেক্ট দিল না, ইনডাইরেক্ট ভায়া দিল, মানে এ ডাইরেক্টলি এই চার্জটা এখানে দিতে পারছে না, কিন্তু ও এর মদতে, এই কার্বনের মদতে এই সাথে আর একটা বন্ধন তৈরি করবে কার্বনের সাথে করে, আর এখানে কার্বনের 4টা যোজ্যতা যেন এক্সিড না করে, এর জন্য এই পাই বন্ধন জোড়টা খুব ভেঙে যায়। তাহলে এই হচ্ছে আমরা এর আরেকটা গঠন পাচ্ছি। দেখো ঠিক একই রকম করে আবার সেই ঘুরে ফিরে এই গঠনেই আসবে। এই জিনিসগুলিকে আমরা বলছি হচ্ছে এদের রেজোনেন্স গঠন। খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখান থেকে কিভাবে এই রেজোনেন্সটা হয় এটা বোঝার জন্য আমাদের ঠিক একই রকমভাবে তাহলে আমরা দেখছি যে কার্বনের দেখো এই অক্সিজেনের ঘাড়ে চার্জটা কিন্তু অল্টারনেট করে কিন্তু বিভিন্ন জনের ঘাড়ে যাচ্ছে, অর্থাৎ সিস্টেমটা দেখো কী হচ্ছে, শুধু এই অক্সিজেনের ঘাড়েই চার্জটা থাকছে না, এই চার্জটার দেখো ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ডেনসিটি। তাহলে আমরা যদি এরকমভাবেই কার্বনেটের গঠনটা থাকতো, তাহলে দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড, তাহলে এই বন্ধন দৈর্ঘ্য, আর কার্বন আর অক্সিজেনের মধ্যে সিঙ্গেল বন্ড, এই বন্ধন দৈর্ঘ্যটা কী হতো, ডিফার করতো। যেহেতু ডাবল বন্ধনের হচ্ছে দৈর্ঘ্যটা কম হয়, সিঙ্গেল বন্ধনের দৈর্ঘ্যটা বেশি হয়। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে এই কার্বনের 3টা বন্ধনই হচ্ছে একই রকম। এই ইলেকট্রনটা তখন আর এইভাবে থাকে না, ইলেকট্রনটা তখন এই কার্বনের 3টা ঘাড়ে এই অক্সিজেনগুলো ইলেকট্রনগুলি এভাবে মুভ করতে থাকে।
এভাবে এভাবে মুভ করতে থাকে। এভাবে মুভ করাতে দেখা যায় যে কার্বন অক্সিজেন তিনটা বন্ধনই হচ্ছে একই দৈর্ঘ্য, প্রতিটি বন্ধন দৈর্ঘ্য সেম। তার মানে কি? তার মানে এটাই যে ইলেকট্রনগুলি এখানে স্থির নেই, ইলেকট্রনগুলি হচ্ছে ঘুরছে, এই যে চার্জের ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই গঠনগুলোকে আমরা বলছি হচ্ছে রেজোনেন্স গঠন। রেজোনেন্স গঠন দেখো আমরা আরেকটু বুঝবো এর পরের এক্সাম্পল। দেখো আমরা কেন বলি যে সালফিউরিক অ্যাসিড এত শক্ত অ্যাসিড, কারণ এই সালফিউরিক অ্যাসিডের যে অনুবন্ধী ক্ষার, সেই অনুবন্ধী ক্ষারটা হচ্ছে SO4 2-। এটা এত বেশি স্থায়িত্ব কী করে পায়? এটা স্থায়িত্ব পায় হচ্ছে ওর হচ্ছে রেজোনেন্স শক্তির জন্য। রেজোনেন্স শক্তিটা কি? সালফেট আয়ন তো এরকম আছেই। এবার কি হচ্ছে, এই সালফেট আয়নের এই নেগেটিভ চার্জগুলো এক জায়গায় নেই, এটা ডিস্ট্রিবিউটর দেখো কী করবে, এ হচ্ছে এর সাথে দেখো বন্ধন তৈরি করলো, সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এই সালফারের 6টা যোজ্যতা যেন এক্সিড না করে যায়, সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রন জোড় ভেঙে গিয়ে আবার দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বোঝাটা কিন্তু একজনের ঘাড়ে, এই পার্টিকুলার একজনের ঘাড়ে থাকছে না, বোঝাটা দেখো কিভাবে অল্টার করছে। অক্সিজেনগুলো তো একটু লক্ষ্য করো, দেখো এই অক্সিজেন আগে সালফার অক্সিজেন ডাবল বন্ড ছিল, কিন্তু এখন এইরকম হয়ে গেল। এ কী করলো, এও হচ্ছে এখানে একজোড়া ইলেকট্রন দিয়ে দিল ওর, যেহেতু এখানে লুইস ডট গঠন অনুযায়ী এখানে অনেকগুলি অযুগ্ম ইলেকট্রন জোড় আছে, এখানে অনেকগুলি অযুগ্ম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। এই ইলেকট্রন জোড়গুলি কী করছে, এর ঘাড়ে আর থাকছে না, এরা হচ্ছে দিয়ে দিচ্ছে। তাতে করে কী হচ্ছে, বন্ধনটা ভেঙে গেল। কারণ সালফারের তো আর, এই সালফেট আয়নের তো আর স্ট্রাকচার চেঞ্জ হবে না, শুধু নিজেদের মধ্যে অল্টারনেশন হবে। মানে এর ঘাড়ের বোঝাটা এর ঘাড়ে দিয়ে দিল ভায়া সালফার। এটাকে আমরা বলবো হচ্ছে পরবর্তীতে কনজুগেশন। এই কনজুগেশনের জন্য এই রেজোনেন্স গঠনগুলি আমরা পাচ্ছি। তাহলে দেখো এবার এ কী করবে, এ আবার দিবে, এ খুলবে। তাহলে এইভাবে দেখো এদের কিন্তু বহু রূপতা আমরা দেখতে পাচ্ছি, মানে অনেকগুলি রূপে অনেকগুলি চরিত্র এরা দেখা যাচ্ছে। খুব ভালো করে দেখবে এই জায়গাটা, খুবই ভালো করে দেখো। তাহলে সালফেটের আয়নের কিন্তু আমরা অনেকগুলি রেজোনেন্স, এবার দেখবা এ ঘুরবে এ ভাঙবে, মানে এভাবে এই এ ঘুরবে এ ভাঙবে, এভাবে কিন্তু, বা এই ভাঙবে। তো এইভাবে কিন্তু সালফেটের দেখবা অনেকগুলি রেজোনেটিং গঠন আমরা পাবো। এইগুলি হচ্ছে রেজোনেটিং গঠন। তাহলে এই রেজোনেটিং গঠনগুলির জন্য এই সালফেটের কিন্তু মারাত্মক স্থায়িত্ব, আর এই স্থায়িত্বের জন্যই কিন্তু এই সালফেট আয়নের এই স্থায়িত্বের জন্যই কিন্তু এটা খুব শক্তিশালী, খুব স্থিতিশীল একটা অনুবন্ধী ক্ষারক, এবং তার কনজুগেট অনুবন্ধী ক্ষারক এর অ্যাসিডটা ওই জন্য খুব তীব্র অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। দেখুন কার্বন মনোঅক্সাইড, এখানেও দেখো একদম সেম। এই যে আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম যে কী হচ্ছে, এই কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই কার্বন কী করবে, এক জোড়া ইলেকট্রন এখানে দিয়ে দিলে কী হচ্ছে দেখো, কার্বন কার্বন এই এক জোড়া ইলেকট্রন দিলে কী বন্ধন তৈরি হয় আমাদের, অসমযোজী বন্ধন। তাহলে এখানে কার্বন প্লাস হয়ে গেল, এ হচ্ছে মাইনাস হয়ে গেল। তাহলে এই হচ্ছে কার্বন মনোঅক্সাইড। দেখো এই কার্বন মনোঅক্সাইড কিন্তু এভাবে কিন্তু স্থায়িত্ব লাভ করলো। দেখো কার্বন ডাইঅক্সাইড একদম সেম, এখানেও তাই, এটা আবার এখানে দিতেও পারে, এও আবার ব্যাক করতে পারে এই কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইড কী করে, দেখো এই রেজোনেটিং গঠন, এ কী করবে, এই এক জোড়া ইলেকট্রন জোড় এখানে দিয়ে দিল। এবার কার্বনের যোজ্যতা তো 4, এর হাত তো আর 4-এর বেশি হবে না, সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রন জোড় খুলে যাবে। এটা একটা গতিশীল সাম্য, এটা আমরা এত অল্প সময়ে এটা পরিবর্তন হয় যে এটা আমরা হচ্ছে ধরতে পারি না। দেখো ইলেকট্রন দিয়ে দিল, তার মানে কি এর দুইটা ইলেকট্রন দিল, মানে কি একটা ইলেকট্রন হচ্ছে একটা বন্ধন জোড় তৈরি করলো। তাহলে একটা ইলেকট্রন ওর ভাগে থাকলো, একটা ইলেকট্রন এর ভাগে থাকলো, তাহলে এর ভাগে ইলেকট্রনটা কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এর জন্য প্লাস। আবার যখন এই বন্ধন জোড়ের ইলেকট্রনটা ওর দিকে চলে গেল, এখানে এই সমযোজী বন্ধনটায় তো একটা ইলেকট্রন এর ছিল, একটা ইলেকট্রন এর ছিল, কিন্তু যখন গেল তখন দুইটা ইলেকট্রনে ওর ঘাড়ে গেল, কারণ ওর নিজের একটা ইলেকট্রন গেল, আবার এইখানের বন্ধনের আরও একটা ইলেকট্রন গেলো, এর জন্য হয়ে গেল মাইনাস। এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কিন্তু রেজোনেটিং গঠন, খুব ইম্পর্টেন্ট। আর এই ঘটনাটার জন্য যে পরিমাণ শক্তিটা, এই সিস্টেমটা যে পরিমাণ শক্তি মুক্ত করে, সেটাইকে আমরা বলবো হচ্ছে রেজোনেন্স শক্তি। এটা সংজ্ঞাটা দেওয়া আছে বইয়ের মধ্যে, খুব সুন্দর করে বুঝতে পারবে। এখানেও দেখো একই রকম গল্প, যে এখানে দেখো নাইট্রোজেনের সাথে ডবল বন্ডেড অক্সিজেন, সমযোজী বন্ধন আর অসমযোজী বন্ধন। আমরা নাইট্রেট আয়নে এই দুটোই দেখেছিলাম, আমাদের প্রিভিয়াসে কোশ্চেন ছিল। এবার দেখো এখানে কি হচ্ছে, এইখানেও সেম গল্প, এই এর ইলেকট্রন জোড়টা দিয়ে দিল। এবার ইলেকট্রন জোড়গুলো কেন দেয়, আমাদের জানতে হবে ইলেকট্রন জোড়গুলো কেন দেয়। এক নাম্বার কথা হচ্ছে এরা দেওয়ার স্কোপ আছে, কারণ এই অক্সিজেন আর নাইট্রোজেন, তার মধ্যে দেখো অক্সিজেনের ঘরে নেগেটিভ, মানে এর ইলেকট্রনের ঘনত্বটা বেশি। আর এখানে এই অক্সিজেন একটা পাই বন্ধন থাকবে, একটা সিগমা একটা পাই। এই পাই বন্ধনগুলো আমরা জানি সাইড টু সাইড ওভারল্যাপ, তার মানে ইলেকট্রনের একটা মেঘ দুর্বলভাবে আবদ্ধ আছে। এই জন্য কী হচ্ছে, এই যে যখনই এরকম অল্টারনেট ডবল বন্ড থাকবে, দেখো এই যে সিঙ্গেল বন্ড,
ডবল বন্ড, অল্টারনেট ডবল বন্ড, তখনই কী করবে এই ইলেকট্রন জোড়টা এরা এখানে দেওয়ার চেষ্টা করবে, দিয়ে এদের সাথে একটা রেজোনেন্স গঠন তৈরি করবে। যেরকম বলে না যে টেনশন লেনে কা নেই টেনশন দেনে কা হ্যাঁ, তো এর হচ্ছে এই ঘাড়ে এই টেনশনটাও কী করলো এর ঘাড়ে দিয়ে দিল। এও আবার চালাক, এ আবার টেনশন নিচ্ছে না, ও টেনশন দিয়ে দিচ্ছে। এই হচ্ছে টেনশনের ব্যাপার। ঠিক একই রকমভাবে এও আবার কী করবে, এরও অযুগ্ম ইলেকট্রন এও এইখানে দিয়ে দিবে, এও এটা এখানে ঘুরে চলে আসবে। তাহলে কেউ কিন্তু টেনশন নিচ্ছে না, একজন টেনশন দিচ্ছে আর একজন টেনশন রিলিজ করে দিচ্ছে। তার মানে যার কাছে ইলেকট্রনের ঘনত্ব বেশি, মানে কি এর টেনশনটা বেশি, ও হচ্ছে টেনশনটা আরেকজনকে দিয়ে দিচ্ছে। তাহলে এই হচ্ছে আমার রেজোনেন্স গঠন। তাহলে বোঝা গেল রেজোনেন্স গঠন। এই জিনিসটা আরেকবার দেখবা আর বইয়ের মধ্যে একটু ভালো করে পড়বা যে এই সিস্টেমটা গেইন করার জন্য যে পরিমাণ স্থায়িত্ব পায়। আরেকটু দেখো সুন্দর আরেকটা রেজোনেন্স, বেঞ্জিনের রেজোনেন্স আমরা একটু দেখে নিই যে বেঞ্জিনের রেজোনেন্সটা খুব আসে পরীক্ষায়, বেঞ্জিনের রেজোনেন্স। এবার কি হচ্ছে এই বেঞ্জিনের রেজোনেন্সটা কীরকম, এই যে দেখো একটা পাই বন্ধন, এই পাই বন্ধনটা কী হচ্ছে এইখানে দেখো প্রত্যেকটাই কার্বন আছে। আমরা পরবর্তীতে আরও ভালো করে দেখবো এটা, এখন একটু শুধু বেসিক নলেজটা দেখো। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের ডিস্টেন্স হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম, আমরা জানি যেটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম মোস্ট প্রবাবলি। আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যতটুকু আমার মনে পড়ছে 1.24 অ্যাংস্ট্রম এরকম কিছু একটা আছে, কি একটু ডিফার করতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে কার্বন কার্বন এখানে প্রত্যেকটা বন্ড ডিস্টেন্স 1.34 কাছাকাছি, 1.34 কাছাকাছি। তাহলে ঘটনাটা কি ঘটছে এখানে, ঘটনাটা ঘটছে হচ্ছে এই যে এই বেঞ্জিনের পাই বন্ধনটা, এই পাই বন্ধনটা শুধু এই কার্বন 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন 6, তাহলে এখানে ডবল বন্ধন আমরা দেখছি কোথায়, কার্বন 1 আর কার্বন 2 এর মধ্যে হচ্ছে ডবল বন্ড, কার্বন 3 আর কার্বন 4 এর মধ্যে ডবল বন্ড, আর হচ্ছে কার্বন 5 আর কার্বন 6 এর মধ্যে ডবল বন্ড। তো বিজ্ঞানিক ক্যালকুলে এই বেঞ্জিনের স্ট্রাকচারটা যখন দিচ্ছিল তখন বলছিল আরে বেঞ্জিনের এত স্থায়িত্ব বেশি কেন, তখন বললো যে না এর স্থায়িত্বটা এর জন্যই যে এখানে যে ভিতরে পাই ইলেকট্রন ক্লাউড, এই পাই ইলেকট্রনগুলো এইভাবে বসে নেই, এরা অনবরত ঘুরবে। এবার দেখো এখানে একটা সমযোজী, এখানে একটা সমযোজী, এখানে একটা সমযোজী, এই যে এই পাই বন্ধনটা কী করবে, এরা দুজনের মধ্যে ভাগাভাগি করবে। এই কী করবে, এই পাই বন্ধনের ইলেকট্রন জোড়টা এর কাঁধে নিয়ে নিল। দেখো এগুলো আমি সেম রাখলাম। এই বন্ধন জোড়টা কী হচ্ছে, এই বন্ধনের জোড়ের ইলেকট্রনটা এখানে চলে আসলে কি হচ্ছে, তাহলে এর ইলেকট্রন একটা ঘাটতি পড়ে গেল, এর একটা ইলেকট্রন এক্সেস হয়ে গেল। এ কী করবে, তখন আবার এই ইলেকট্রনটা জোড়টা দিবে হচ্ছে এইখানে, যেন এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা ডবল বন্ড তৈরি হয়। কিন্তু এই কার্বনের হাত তো আর 4টার বেশি থাকবে না, কারণ এখানে প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন থাকে। দেখবা C6H6 বেঞ্জিনের গঠন। একটু কঠিন লাগবে প্রথমবার, ভিডিওটা 2 থেকে 3 বার দেখলেই বুঝে যাবা। তো এই যে এই কার্বন মাইনাসটা এখানে যখনই দিচ্ছে তখন এখানে একটা ডবল বন্ড তৈরি হবে, আর এই কার্বনের হাত যেহেতু এক্সেস হয়ে যাচ্ছে তখন এই ইলেকট্রনটা রিলিজ করে দিবে, ওই কার্বনে নিয়ে নেবে। কিছু না, শুধু ইলেকট্রনের ট্রান্সফার। দেখো এখানে ডবল বন্ড হয়ে গেল। এবার এই বন্ধন জোড়ে ইলেকট্রনটা যখন এই কার্বনের ঘাড়ে আসবে, এই জয়েন্টে হচ্ছে কার্বন আছে, তখন এখানে মাইনাস হয়ে গেল, এখানে দেখো প্লাস, আর এখানে ডবল বন্ড। আবার কি করবে, এই C4 আর C5 এর মধ্যে হচ্ছে আবার ইলেকট্রন জোড় দিয়ে দিল, আবার এটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। এটা ডবল বন্ড তৈরি হয়ে গেল, আর এখানে দেখো মাইনাস তৈরি হচ্ছে, এখানে তো আগে প্লাস তৈরি হয়েছিল, এবার এখানে দিল, তাহলে কি হচ্ছে, নিউট্রালাইজ হয়ে গেল। তাহলে ডবল বন্ধনগুলো দেখো এখানে রেজোনেন্সের আগে দেখো কী ছিল, যে কার্বন C1 C2 তে ডবল বন্ড, C3 C4 এ ডবল বন্ড, আর C5 C6 এ ডবল বন্ড। কিন্তু এইখানে দেখো এটা তোমার C1 ছিল, C1 C2 C3 C4 C5 C6, তাহলে এইখানে দেখো ডবল বন্ড, দেখো C2 C3 এর মধ্যে ডবল বন্ড, C4 C5, আর দেখো C1 C6 এর মধ্যে ডবল বন্ড। তাহলে দেখো এখানে ঠিক উল্টা কম্বিনেশন, অর্থাৎ এখান থেকে এমন একটা গতিশীল সাম্য অবস্থায় চলে আসে যে এমন একটা রেজোনেন্স গঠনে চলে আসে। এই রেজোনেন্স গঠনের জন্য দেখো কি হচ্ছে, এই ইলেকট্রনটা আর এইভাবে থাকে না, এইরকমভাবে এই পাই ইলেকট্রনটা এই বেঞ্জিন বলয়ের ভেতরে এইরকমভাবে থাকে। এর জন্যই দেখবা কখনো বেঞ্জিন বলয়টাকে দেখবা এইভাবে গোল করে দেওয়া। অর্থাৎ এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু এই আংশিক দ্বিবন্ধন সবগুলি কার্বনের মধ্যেই থাকছে, মানে না এ, মানে একটা অ্যাভারেজ, একটা গড়, এদের মধ্যে একটা গড় থাকছে।
যে এই প্রত্যেকটাই হচ্ছে সমানভাবে তোমরা ব্যবহার করবা। তাহলে বোঝা গেল এই হচ্ছে আমাদের রেজোনেন্স। এবার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, কারণ এর থেকে আমরা বন্ধন ধ্রুবীয়তা দেখব। আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ডাইপোল মোমেন্ট। যতটা বেশি রেজোনেন্স ইম্পর্ট্যান্ট ততটাই ঠিক ডাইপোল মোমেন্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার আসি তড়িৎ ঋণাত্মকতা। আমরা আগেই জানি যে একটা ইলেকট্রনের প্রতি হচ্ছে নিজের দিকে একটা টানার ক্ষমতা। আমরা যদি একই সিরিজের মধ্যে দেখি তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে এইভাবে দেখছি আমরা তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এই তড়িৎ ঋণাত্মকতা কী করছে? তাহলে এই তড়িৎ ঋণাত্মকতার জন্য যে কোনো বন্ধনের মধ্যে দেখো দুইটা মেরুর তৈরি হচ্ছে, যেরকম নাইট্রোজেন আর হাইড্রোজেন। এই যদি আমি একটা বন্ধন বলি তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে তাহলে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অবশ্যই নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে এই বন্ধন জোড়ের ইলেকট্রনগুলি কী হবে? এই যে এই হাইড্রোজেনের দিকে চলে আসবে। তাহলে কি হচ্ছে? এই বন্ধনের মধ্যে এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য দুইটা বন্ধনে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য কি হচ্ছে? যে দেখছি বন্ধন জোড়ের ইলেকট্রনগুলি যে কোনো একটা পরমাণুর দিকে হেলে থাকছে। তাহলে যদি হেলে থাকে তাহলে কি হচ্ছে? এই বন্ধনটার মুভমেন্ট কোন দিকে যাচ্ছে? এই পোলটা। তাহলে এইদিকে। তাহলে দেখো এই যদি ইলেকট্রনের জোর ঘনত্ব এর কাছে বেশি থাকে তাহলে এই আংশিক ঋণাত্মক হয়ে যাবে, এই আংশিক ধনাত্মক হয়ে যাবে। তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক মেরু, একটা ঋণাত্মক মেরু তৈরি করলো আর একটা ধনাত্মক মেরু তৈরি করলো। তাহলে এই ধনাত্মক মেরু আর এই ঋণাত্মক মেরু, তাহলে এই যে এই ধনাত্মক মেরু, মেরু মানে ইংরেজিতে কি বলবো? তাহলে পোল। তাহলে এটার মধ্যে কি থাকছে? একটা পোলারিটি থাকছে, মানে একটা ধ্রুবীয়তা তৈরি হচ্ছে। এই বন্ধন ধ্রুবীয়তা, তার মানে এই বন্ধন ধ্রুবীয়তার জন্য দেখো একটা সমযোজী বন্ধনের মধ্যেই দেখো দুইটা মেরু তৈরি হয়ে গেল, একটা ধনাত্মক মেরু একটা ঋণাত্মক মেরু। এইবার এই দুইটা মেরু যে হচ্ছে, এই দুইটা মেরুর মধ্যে এবার আমাদের দেখতে হবে যে ইলেকট্রনটার জোর কোন, এই বন্ধন জোরটা কোন দিকে ছুটছে, কার দিকে ছুটছে। তাহলে এই যদি নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ধনের মধ্যে বলি তাহলে দেখো ইলেকট্রন জোরটা কিন্তু এর দিকে ঠেলে আছে। যদি আমি হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে বলি তাহলে কি হচ্ছে? দেখো বন্ধন জোরটা ফ্লোরিনের দিকে বেশি খেলে থাকবে, কারণ হাইড্রোজেনের থেকে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে এই যে দেখো বন্ধনের যে একটা মুভমেন্ট, বন্ধন জোরের ইলেকট্রনের মুভমেন্ট, এইটাই হচ্ছে আমাদের, আমরা পরবর্তীতে পড়ব হচ্ছে দ্বিমেরু ভ্রামক। মানে এই যে দ্বিমেরুটা, এই দ্বিমেরুর যে একটা দিকে নির্দিষ্ট দিকে যে একটু চলনশীলতাটা, সেটাকেই আমরা বলছি হচ্ছে দ্বিমেরু ভ্রামক। যেরকম কার্বন আর হাইড্রোজেনের মধ্যে দেখো, বুঝতেই পারছো, তাহলে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে ও বন্ধন জোরটা হচ্ছে কোন দিকে থাকবে? কার্বনের দিকে থাকবে। এটাই হচ্ছে তার বন্ধন জোর। যদি কার্বন ক্লোরিন করি তাহলে এখন দুইটার মধ্যে দেখো কম্পারেটিভ আলোচনা, তাহলে কার্বনের থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। তাহলে ক্লোরিনের যদি তড়িৎ ঋণাত্মকতা হয় তাহলে বন্ধন জোরটা এর দিকে হেলে থাকবে, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের মানটা কোন দিকে থাকবে? এদিকে থাকবে। তাহলে বোঝা গেল তড়িৎ ঋণাত্মকতাটা কী জিনিস। যদি আমি জলের ক্ষেত্রে OH বন্ধনের ক্ষেত্রে বলি, OH, জলের ক্ষেত্রে তো OH বন্ধন থাকে, OH বন্ধনে তাহলে ধ্রুবীয়তা দেখো কোন দিকে থাকবে। তাহলে দেখো অর্থাৎ ইলেকট্রনটা কী করবে? এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ বন্ধন জোরটা এর দিকে থাকবে। এটাই হচ্ছে দ্বিমেরু ভ্রামক। অর্থাৎ যে ইলেকট্রনগুলি যে টানছে তাহলে তার প্রতি একটা টান থাকবে। কিন্তু কাদের ক্ষেত্রে দেখো দ্বিমেরু ভ্রামক নাই? দেখো হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন হাইড্রোজেন দেখো দুইটার তো মেরু সমান, এটা মাঝখানে থাকবে, এখানে কিন্তু নো, এদের দ্বিমেরু কিন্তু নেই। আর এই দ্বিমেরু ভ্রামক, তাহলে বোঝা গেল এই যে বন্ধনের ধ্রুবীয়তা, তাহলে আমরা আগেই পড়েছি বন্ধনের ধ্রুবীয়তা কীভাবে হচ্ছে। দেখো দুইটা মেরু তৈরি হচ্ছে, এই বন্ধনের ধ্রুবীয়তা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। অবশ্যই যত বেশি তড়িৎ ঋণাত্মক হবে তত বেশি নিজের দিকে টানবে বন্ধনটা, তত বেশি ধ্রুবীয় হবে। দেখো হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে বললাম দুইজনের তড়িৎ ঋণাত্মকতা একই বা তড়িৎ ধনাত্মকতা একই, তার মানে কেউ ইলেকট্রন দিতেও চাইবে না, কেউ ইলেকট্রন নিতেও চাইবে না, দুইজনে মিউচুয়ালি রাখলো। তাহলে এই ক্ষেত্রে বন্ধনের কিন্তু কোনো রকম ধ্রুবীয়তা কিন্তু তৈরি হচ্ছে না। এই যে এইবার আসবো আমরা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, বা ইংরেজিতে বলবো হচ্ছে ডাইপোল মোমেন্ট। এটা কি? এই যে দেখো মুভমেন্টটা, এই যে মোমেন্টের জন্য এই ডাইপোল মোমেন্টের একটা মান হয়, এই মানটা কত, সেই মানটা ডিপেন্ড করে হচ্ছে কত পরিমাণ চার্জ তৈরি হচ্ছে, আধানটা তৈরি হচ্ছে কত। ধরো যখন ইলেকট্রনটা ক্লোরিনের দিকেই ছুটলো হাইড্রোজেন ক্লোরাইড বন্ধনের মধ্যে, দেখো এই হাইড্রোজেন ক্লোরাইড বন্ধনের মধ্যে যখন আমরা দেখছি যে তাহলে এই ক্লোরিনের দিকে একটা ঋণাত্মক আধান তৈরি হচ্ছে, একটা আংশিক ধনাত্মক আধান তৈরি হচ্ছে, একটা মেরু। তাহলে এই যে এখানে যে একটা চার্জ উৎপন্ন হবে, এই চার্জ আর এই বন্ধন দুইটার মধ্যে হচ্ছে দূরত্ব, এটাই হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান। মিউ সমান সমান ই ইন্টু ডি। ই হচ্ছে চার্জ আর ডি হচ্ছে বন্ধন দূরত্ব। আমরা বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন দূরত্ব আমরা আগেই জানি। এর সিজিএস এককটা হচ্ছে ডিবাই, যেটা ডি দিয়ে প্রকাশ করে, এসআই পদ্ধতিতে কুলম্ব মিটার। আর 1 ডিবাই সমান সমান 10⁻⁸
18 ESU সেন্টিমিটার। তাহলে বুঝতেই পারছো দ্বিমেরু ভ্রামকের মান তাহলে কখন আমরা পাবো, যখন দেখছি যে এদের মধ্যে হচ্ছে কি যে একটা তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য থাকবে, অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রনটা একটা নির্দিষ্ট দিকে মুভ করবে। এবার মুভ করার পরে যে পরিমাণে ইলেকট্রনিক চার্জটা তৈরি হচ্ছে আর হচ্ছে ওদের দ্বিতীয়ত হচ্ছে ওদের যে বন্ধন দূরত্বটা, সেই দুটার গুণফলটাকে যদি দুটাকে গুণ করে দিই তাহলে আমি ওদের দ্বিমেরু ভ্রামক পাবো। দেখো খুব ইন্টারেস্টিং। এবার দেখো কার্বন ডাইঅক্সাইড অণুর ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কেমন মজাদার জিনিস। দেখো যে কার্বন আর অক্সিজেন, তার মানে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তাহলে ইলেকট্রনটা এদিকে টানবে। আবার এই কার্বন অক্সিজেনের মধ্যে এইদিকে দেখো, তাহলে কি হচ্ছে দেখো দুজনের দ্বিমেরু ভ্রামকের মান দেখো দুই দিকে, এ হচ্ছে এদিকে, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড 180 ডিগ্রি বন্ধন কোণ এদের। তাহলে কি হচ্ছে দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হচ্ছে যে এর বন্ধন দ্বিমেরু ভ্রামকটা এদিকে, এর দ্বিমেরু ভ্রামকটা এদিকে। তাহলে কি হচ্ছে দেখো দুইটার বিপরীত দিকে, তার মানে মিউ কিন্তু এখানে হচ্ছে কত হয়ে যাবে দেখো 0 হয়ে গেল, কারণ কোনো ধ্রুবীয়তাই পাবো না, একে কিন্তু নিউট্রালাইজ করে দিচ্ছে। কিন্তু সালফার ডাইঅক্সাইডের গঠনটা একটু মনে করে দেখো, সালফার ডাইঅক্সাইডের গঠনটা কীরকম ছিল, এরকম সালফার ছিল, এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে দেখো এই অক্সিজেনটা এদিকে টানছে, এই অক্সিজেনটা এদিকে টানছে, দেখো বাটুলের মতো, বাটুল যেরকম টানবা দেখবা এই বাটুলটা এখানে পাথরে ঢুকাচ্ছে, তাহলে এদিকে টানছে, সালফার অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তাহলে এদিকে টানছে দেখো, তাহলে রেজাল্টেন্টটা হচ্ছে এদের এদিকে। তাহলে এই বন্ধন ডাইপোল মোমেন্টের কিন্তু ডাইরেকশনটা কিন্তু এদিকে, এটা কিন্তু মিউ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এর কিন্তু বন্ধনের একটা ধ্রুবীয়তা আছে। দেখো দুই দিক থেকে দেখো এই দিকে এভাবে টানছে, বোঝা গেল। কিন্তু যদি এইভাবে টানতো তাহলে দেখো এদিকে টানছে, এদিকে টানছে, তাহলে কি হচ্ছে মিউচুয়াল হয়ে যাচ্ছে। মানে আমাকে যদি কেউ দুই হাত দিয়ে টানে তাহলে আমি কোনো দিকে মুভ করতে পারবো না, কিন্তু আমার হাতগুলোকে যদি এইভাবে কেউ রেখে যদি টানে তাহলে আমাকে কিন্তু এইভাবে যেতে বাধ্য। তো ঠিক এইখানেও এই যে আমার যে মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্টটাই হচ্ছে দ্বিমেরু ভ্রামক। তাহলে দ্বিমেরু ভ্রামক বোঝা গেল। আমরা পরে আরও বিভিন্ন এক্সাম্পল নিয়ে এগুলি আসবো। আমরা এবার নেক্সটে চলে যাই। তো আমরা আজকে এখন একদম খুব ইম্পর্টেন্ট জিনিস একটা দেখব, যেটা হচ্ছে ভিএসপিআর তত্ত্ব। আমরা সংকরায়ন তত্ত্ব পড়েছি, সংকরায়ন তত্ত্ব পড়ে আমরা বিভিন্ন যৌগগুলির হচ্ছে সংকরায়ন অবস্থা দেখলাম, পাশাপাশি হচ্ছে তার গঠনগুলিও তো আমাদের একদম অ্যাকুরেসিতে জানতে হবে। আমরা আগের দিন একটু হিন্টস দিয়েছিলাম, যেটা হচ্ছে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কীভাবে অণুগুলোর বিকৃতি ঘটাবে, অর্থাৎ এদেরকে আমরা শত্রু ধরেছিলাম, যে শুধুমাত্র সংকরায়ন অণুটার যে আকৃতিটা দিচ্ছিল বাস্তবে সেটা আমরা দেখছি না, ওইটা হচ্ছে না ওরকম, কিছুটা ডেভিয়েট করে যাচ্ছে সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোটটার সাহায্যে। সেটার সঙ্গেই আমাদের একটা তত্ত্ব আসবে, সেটা হচ্ছে ভিএসপিআর তত্ত্ব বা ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, যেটাকে আমরা বলতে পারি যে মিনিমাম রিপালশন থিওরি। মিনিমাম রিপালশন কেন বলছি, অর্থাৎ এই মিনিমাম রিপালশন থিওরি এর জন্যই বলি যে এই বন্ধন জোড় আর এই নিঃসঙ্গ জোড় এরা নিজেদের মধ্যে এমন একটা অবস্থানে থাকার চেষ্টা করবে যেখানে থাকলে পরে এদের মধ্যে বিকর্ষণ বলটা কম হবে। যেরকম যার সাথে আমার বনে না তার থেকে কিন্তু আমি একটা সেফ ডিস্টেন্সে থাকি, যে যেন ওর সাথে আমার ঝামেলাও না হয়, আবার যেন খুব খাতিরও তৈরি না হয়। তাহলে এই যে একটা সেফ ডিস্টেন্স বা একটা এই যে সোশ্যাল ডিস্টেন্স, যেন ওর থেকে আমার শরীরে ভাইরাস আসবে না এবং আমার থেকেও ওর শরীরে যেন ভাইরাস না যায়, সেই বুদ্ধিটাই হচ্ছে আমাদের এই ভিএসপিআর তত্ত্ব। অর্থাৎ এরা নিজেদের মধ্যে এমনভাবে সজ্জিত থাকে যেন কেউ কাউকে কোনো রকম আঘাত না পৌঁছায় বা এদের মধ্যে বিকর্ষণের মানটা যেন খুব নিম্ন হয়। এবার কেউ আমার শরীরে এসে উপরে যদি হাঁচি দিয়ে দেয় তাহলে আমার রাগ উঠবে, তাহলে ও হাঁচিটা দিবে একটা সেফ ডিস্টেন্সে থাকে, অর্থাৎ ওর বলটা, ওর যে প্রেশারটা, ওই প্রেশার ক্রিয়েট করবে বিভিন্ন জায়গায়। তাহলে এইভাবে আমরা দেখব যে লোন পেয়ারগুলি বা লোন পেয়ার, যেটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে আমরা ইংরেজিতে বলি লোন পেয়ার, আর বন্ধন জোড়টাকে বলি হচ্ছে বন্ড পেয়ার। এই লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশনটা যেন মিনিমাম হয়, সেই জন্য এরা একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে নিজেদের কিন্তু সজ্জিত করে। এটার উপরেই হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। একটু ভালো করে বুঝবে, ভেরি ইম্পর্ট্যান্ট এই ভিএসপিআর তত্ত্ব। প্রথমটা কি বলেছে দেখো, যে কেন্দ্রীয় পরমাণুতে শুধুমাত্র যদি বন্ধন ইলেকট্রন জোড় থাকে, শুধুমাত্র যদি বন্ড পেয়ার থাকে, কিন্তু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে না, যেটা আমরা অলরেডি পড়েছি। আমরা তবু আরেকবার দেখছি, শুধুমাত্র কি বলেছি, শুধুমাত্র বন্ধন জোড়, এখানে কোনো নিঃসঙ্গ জোড় নাই, কোনো শত্রু নাই। তাহলে এদের আকৃতির দেখো কীরকম কী হচ্ছে। দেখো যদি দুটা বন্ধন জোড় থাকে, যেরকম আমরা
হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যদি দুইটা বন্ধন জোড় সেরকমভাবে থাকে, তাদের মধ্যে বলছে বন্ধন কোণ, এটা মনে রাখতে হবে। দুইটা বন্ড পেয়ার থাকে, দুইটা বন্ধন জোড়, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। আর এদের দেখো যেরকম বেরিয়াম ক্লোরাইড, আগের দিন একজন আমাকে বলেছিল যে লুইস ডট গঠনটা, তাহলে বেরিয়ামের বাইরে ইলেকট্রন কয়টা? দুইটা। আর বেরিয়াম ক্লোরাইড, তাহলে ক্লোরিনের বাইরে ইলেকট্রন জোড় কয়টা? তিনটা জোড়। আর 7টা ইলেকট্রন টোটাল ক্লোরিনের। তাহলে এই যে এই ক্লোরিন, এই যে দেখো এদের ডট, যদি আমি ডটটা এটা ডট দিতে হয়তো আমি ক্রস দিয়েছি, তো যেন আমার কাছে অন্য কলম কালার নেই জন্য আমি ডটটা দিতে পারলাম না। এই যে দেখো, এই যে এই বেরিয়াম ক্লোরাইড, এই যে বেরিয়াম ক্লোরাইড, এর দেখো হচ্ছে লুইস ডট গঠন। বেরিয়ামের বাইরে দুটো ইলেকট্রন, এ আবার অষ্টক সূত্র মানে না, অষ্টক সূত্রের সংকোচন যেটা বলছিলাম। তাহলে বেরিয়াম ক্লোরাইডের এই হচ্ছে ডট গঠন। তাহলে দেখো এই বেরিয়াম ক্লোরাইডের কি হচ্ছে, দেখো এই ক্লোরিন একদিকে দেখো বেরিয়াম, অর্থাৎ দেখো এর ক্ষেত্রে কিন্তু দুইটা বন্ধন জোড় তৈরি হচ্ছে। এই একটা বন্ধন জোড়, সরি, এটা এরকম হবে, এটা এরকম হবে, এটা না হবে না, কারণ এই বন্ধন জোড়টা তো এও ইউজ করবে, আবার এও ইউজ করবে, ঠিক এটার মতোই। দেখো তাহলে এইখানে দেখো এই একটা বন্ধন জোড়, এটা একটু ক্লোরিনের দিকে থাকতো, এই একটা বন্ধন জোড়, কারণ ক্লোরিনের হচ্ছে তরিৎটা বেশি। তো যাই হোক, তো দেখো যখন দুইটা বন্ধন জোড় থাকছে তখন অণুটারও আকৃতি কী হচ্ছে? সরলরৈখিক, কারণ দেখো বন্ধন কোণ কত হচ্ছে? 180 ডিগ্রি। ক্লিয়ার? মনে রাখবা এই ক্ষেত্রে কিন্তু সংকরায়নটা কিন্তু এসপি হবে, কারণ এসের জন্য একটা বন্ধন জোড়, পি এর জন্য একটা বন্ধন জোড়, এখানে কিন্তু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। এইবার যদি বন্ধন জোড় 3টা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে 3টা বন্ধন জোড়, এখানে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, তাহলে 3টা বন্ধন জোড় আমরা বলতে পারি 3টা বন্ধন জোড় কখন সম্ভব? যখন sp2 হয়, এর একটা মান, এর হচ্ছে দুইটা মান, 3টা। তাহলে এই ক্ষেত্রে দেখো এর আকৃতিটা কীরকম বলছে? বন্ধন কোণ 120 ডিগ্রি, যেটা বলছিলাম আমরা sp2তে যখন হাইব্রিডাইজড হচ্ছিল তখন কিন্তু তাদের ওরিয়েন্টেশনগুলো, মানে ওরা যে অ্যাঙ্গেলগুলোর দিক কিন্তু বিভিন্ন 3টার দিকে কিন্তু নিয়ে নিচ্ছিল, যে এদিকে 120 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রেও দেখো, তাহলে এইখানে একটা যৌগ আমরা মেইনলি দেখব, সেটা হচ্ছে বোরন। দেখো বোরনে কি হচ্ছে? বোরন ট্রাইফ্লোরাইডে দেখো বোরনের তিনটাই বন্ধন জোড়, দেখো এই একটা বন্ধন জোড়, এই একটা বন্ধন জোড়, এই একটা বন্ধন জোড়। বোরন ট্রাইফ্লোরাইড, বোরনের বাইরেও 3টা ইলেকট্রন, ওর 3টা জোড় এই ফ্লোরিনের একটা জোড়ের একটার সাথে বন্ধন জোড় তৈরি করছে। তোমরা যেটা লুইস ডট আগেই জানো, তোমরা সংকরায়নেও তোমরা দেখেছো, কিন্তু এখানে দেখো 3টা বন্ধন জোড় বলছে, তাহলে 3টা বন্ধন জোড়, এখানে কোনো নিঃসঙ্গ জোড় নেই, কারণ বোরনের কোনো বোরন কেন্দ্রীয় পরমাণু, এখানে প্রত্যেকটা কিন্তু কেন্দ্রীয় পরমাণু নিয়ে রিলেটেড। তাহলে কেন্দ্রীয় পরমাণুতে কিন্তু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জেন নেই, অর্থাৎ 3টাই বন্ধন পেয়ার, আর এদের বন্ধন কোণ হচ্ছে কত? 120 ডিগ্রি, এবং এদের আকৃতিটা হচ্ছে ত্রিকোণীয় আকৃতি, ত্রিকোণীয় বা ত্রিকোণীয় সমতলীয়, মানে ট্রাইগোনাল প্ল্যানার। একটা তলই আছে, দেখো একটা তলে, এই যে এরকম একটা তল, এরকম একটা তলই দেখো আছে, এই একটা তল। তাহলে বোঝা গেল এইদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, মানে দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। তাহলে এইখান থেকে আমরা দেখছি বোরন ট্রাইফ্লোরাইডের গঠনটা। তাহলে এখানে দেখো শুধুমাত্র 3টা বন্ধন জোড়। ক্লিয়ার? তাহলে এরকম আরও এক্সাম্পল দেখো, বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইব্রোমাইড, বোরন ট্রাইআয়োডাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা তোমরা আগেও করেছো। CH3+, ভেরি ইম্পর্ট্যান্ট, CH3+, অর্থাৎ CH3, 3 দিকে 3টা, আর এখানে দেখো একটা প্লাস, এটা হচ্ছে CH3+। তাহলে দেখছো এর আকৃতিটা। এবার যদি শুধুমাত্র 4টা বন্ধন জোড় থাকে সেই ক্ষেত্রে বন্ধন কোণ বলছি 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে 4টা বন্ধন জোড় বলতে আমরা 4টা কখন পাচ্ছিলাম? sp-তে 2টা, p2-তে 3টা, sp3-তে 4টা। দেখো শুধুমাত্র 4টা, তাহলে এই 4টা হচ্ছিল, তখনই আমাদের বন্ধন কোণ কত হচ্ছিল? 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এখান থেকে আমরা মিথেনের গঠনটা দেখে নাও, তাহলে হচ্ছে এদের মধ্যে বন্ধন কোণটা হচ্ছে কত? 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে বুঝতেই পারছো, খুব সহজ, শুধুমাত্র বন্ধন জোড়, এর ক্ষেত্রে কোনো ঝামেলাই নেই, এর মাত্র শুধুমাত্র বন্ধন জোড়। আচ্ছা, এবার নেক্সট আসি আমরা। তাহলে এর গঠনটা যেহেতু sp3 বা শুধুমাত্র 4টা বন্ধন জোড়, তখন বুঝতেই পারছো ত্রিকোণীয়, 4টা হলে হচ্ছে চতুস্থলকীয়।
এবার আসি 5টা বন্ধন জোড়। যখন 5টা বন্ধন জোড় থাকবে তাহলে sp3 এর পরে কি sp3d। তোমরা বুঝতেই পারছো আমরা এই সংকরায়নের সাথে একটু কোরিলেট করছি, কেন? কারণ আমাদের পরবর্তীতে লাগবে, হয়তো এরকম বলবে যে সংকরায়ন তত্ত্বর ভিত্তিতে এর আকৃতি। আমি এতক্ষণও পর্যন্ত তোমাদের যে আকৃতিগুলি বলছিলাম, যে প্রবলেমগুলো দিচ্ছিলাম, এখানে কিন্তু দেখবা কিছু কিছু প্রবলেম আছে ভিএসপিআর তত্ত্ব দিয়ে ডিফাইন করো, কিছু কিছু আছে হচ্ছে সংকরায়ন দিয়ে ডিফাইন করো। তো তোমরা এখন sp3 sp2 এগুলো যদি মনে নাও রাখো কোনো অসুবিধা নেই, তোমরা শুধুমাত্র এখানে দেখো যে শুধু বন্ধন জোড় 5টা থাকলে কি হচ্ছে। তাহলে 5টা বন্ধন জোড় যদি থাকে তাহলে বন্ধন কোণ বলছে 90 ডিগ্রি আর 120 ডিগ্রি। এখানে দেখো PF5 PCL5 VF5 SbCl5, তার মানে PCl5 দেখো। তাহলে বন্ধন জোড় কী হচ্ছে আমার 5টা, আর এর মধ্যে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। তাহলে 5টা হাত কখন সম্ভব? 5টা হাত তখনই সম্ভব যখন কিনা ত্রিভুজের 3 কোণায় 3টা থাকবে, 3টা ক্লোরিন। বলছিলাম আগের দিন এগুলি ইকুয়েটোরিয়াল বন্ড আর এইগুলি হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড। তাহলে এর আকৃতিটা কি? এই PCl5 এর আকৃতি হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এটাতে কোনো ঝামেলা নাই, এর সঙ্গে কিন্তু সংকরায়নের তত্ত্বের একদম 100% মিল, যে সংকরায়নে যা পড়ছো এখানেও তাই, ঠিক আছে। বন্ধন জোড় এবার যখন 6টা বন্ধন জোড় তখন দেখো প্রত্যেকটাই 90 ডিগ্রি। যেরকম সালফার হেক্সাফ্লোরাইড, তোমরা গঠন শিখেছো সালফার হেক্সাফ্লোরাইডের, তাহলে সালফার হেক্সাফ্লোরাইড যে শুধুমাত্র এর মধ্যে 6টাই বন্ধন জোড় আছে, এর বেশি কিন্তু বন্ধন জোড় নাই। তাহলে এই ফ্লোরিন এই ফ্লোরিন এই ফ্লোরিন, তাহলে এটার আকৃতিটা আর কি অষ্টতলকীয়, আমরা দেখেছি আগেই অষ্টতলকীয়। তার মানে বুঝতেই পারছো 6টা বন্ধন জোড় কার ক্ষেত্রে সম্ভব ছিল? sp3d2 এর ক্ষেত্রে। তাহলে অষ্টতলকীয়, এর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নাই, বারবার বলছি, যখন শুধুমাত্র বন্ধন জোড় আছে। এবার বন্ধন জোড়গুলো কী করে বার করব সেটা তোমাদের আমরা আগেই শিখিয়েছি সংকরায়ন থেকে, আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টাও কীভাবে সেখান থেকে আমরা বুঝে যাব। আমি দুইটারই কোরিলেট যখন করব তখন দেখবা ক্লিয়ার হতে থাকবে। এবার দেখো সালফার হেক্সাফ্লোরাইড হয়ে গেল। এবার 7টা বন্ধন জোড় যখন দেখো IF7 আর EF7, তাহলে তাদের বন্ধন কোণগুলো 72 আর হচ্ছে 90 ডিগ্রি। যেরকম বলছিলাম এটা কীরকম হয়, তাহলে 7টা বন্ধন জোড় কখন সম্ভব? তাহলে 7টা, তাহলে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। কেন পঞ্চকোণে হচ্ছে 5টা, আর দ্বিপিরামিড কেন বলছি? কারণ 2 পিরামিডে হচ্ছে 2টা থাকবে। এই আয়োডিন হেক্টাফ্লোরাইড, তাহলে একটা তলের উপরে আর একটা তলের নিচে, এই সালফার হচ্ছে। তাহলে আমরা দেখলাম দেখো যে sp-তে হচ্ছে একটা বন্ধন জোড়, দুইটা বন্ধন জোড়, এর জন্য আকৃতি দেখো 180 ডিগ্রি। sp2-তে দেখো বন্ধন জোড় 3টা, বন্ধন কোণ 120 ডিগ্রি, যেরকমটা আমাদের অ্যাজ ইউজুয়াল ছিল। এবার দেখো 3 নাম্বার যখন 4টি বন্ধন জোড় থাকবে শুধুমাত্র, তখন sp3, কারণ দেখো s এর একটা p এর 3টা, আমরা আগের দিনে এই হিসাবটা বলেছিলাম যে কক্ষকের হিসাব, যে কতগুলি কক্ষকে বন্ধন জোড় তৈরি হচ্ছে। এইবার যখন 5টা বন্ধন জোড় তৈরি হচ্ছে তখন sp3d, তখন হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল আকৃতি তৈরি হবে শুধুমাত্র 5টা থাকলে। 6টা থাকলে হচ্ছে দেখো অষ্টতলকীয় গঠন তৈরি হচ্ছে, কারণ 6টা থাকছে এর চারপাশে। আর যখন 7টা হচ্ছে তখন দেখো পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, IF7 যেটা পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এবার চলে আসি নেক্সট, আমাদের এইবার থেকেই সমস্যা শুরু। এখানে সমস্যা কীরকম শুরু বলছে, যখন কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে বন্ধন জোড় ও নিঃসঙ্গ জোড় যুক্ত থাকে, তার মানে কি এখানে বন্ধন জোড়ও থাকবে, এবার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ও থাকবে, মানে এখান থেকেই সমস্যাটা প্রথম শুরু হয়ে গেল। তাহলে এবার 2টা জোড়ের ক্ষেত্রে সম্ভব না। যখন আমরা দেখব 2টা বন্ধন জোড়, শুধুমাত্র 2টা জোড়, সেই 2টা জোড়ের মধ্যে একটা বন্ধন জোড় একটা লোন পেয়ার, এটা সম্ভব না। সম্ভবটা কি? সম্ভবটা হচ্ছে তখন যখন 2-এর বেশি জোড় থাকবে, যখন 3টা জোড় থাকবে, তখন 3 জোড় থেকেই নিঃসঙ্গ জোড়ের একটা প্রবলেম শুরু হতে থাকবে, মানে 3টা জোড়। এবার 3কে আমরা দেখো 3 সিস্টেমটাকে আমরা কীভাবে ভাঙতে পারি? 3কে আমরা লিখতে পারি হচ্ছে 3 + 0, আর এটা লিখতে পারি 2 + 1। 3কে আমরা এভাবে লিখতে পারি তো। অর্থাৎ আমরা এই সিস্টেমটা এটাই এইখানে বোঝানোর চেষ্টা করছি, যে যখন শুধুমাত্র 3টা বন্ধন জোড় থাকবে, মানে শুধু 3 লোন পেয়ার, এখানে এখানে অর্থাৎ বলতে যাচ্ছি যে বন্ধন জোড় হচ্ছে বিপি আর নিঃসঙ্গ জোড় হচ্ছে লোন পেয়ার। তাহলে 3টা জোড় মানে কি? লোন পেয়ার, বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার সমান 3। তো এরকমও তো হতে পারে যে 2টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার, আবার এরকম হতে পারে 3টা + 0।
আবার শুধুমাত্র লোন পেয়ার দিয়ে আবার হবে না, কেন বলো তো? কারণ লোন পেয়ার থাকলে তো ও কারোর সাথে বন্ধনে অংশগ্রহণ করবে না, তো পরমাণু অবস্থায় থাকবে, ওর কোনো আকৃতির আমার কোনো চান্সই নেই। কারণ সমস্তটাই হচ্ছে আকৃতির উপর নির্ভরশীল। কেন এই এদের আকৃতিগুলো এরকম হচ্ছে, কেন এই ঘটনা ঘটছে, কেন এদের আকৃতি এটা হওয়ার কথা ছিল এটা হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলি আমরা এখান থেকে দেখব। তাহলে দেখো, যখন শুধুমাত্র 3টা বন্ধন জোড় থাকবে তখন দেখো আমাদের আগের পৃষ্ঠায় দেখো AB3 টাইপ, যখন 3টা বন্ধন জোড়, আমরা একটু দেখে নিই 3টা বন্ধন জোড়ে কী ছিল, শুধুমাত্র 3টা। দেখো যখন শুধুমাত্র 3টা বন্ধন জোড় ছিল তখন দেখো একটা বোরনের 3 পাশে দেখো 3টা ফ্লোরিন, তাই না? তার মানে এটা টাইপটা হয়ে যাচ্ছিল কি AB3 টাইপ। দেখো এখানে আমি তাই বলেছি যে এর 3 পাশে দেখো 3টা, শুধুমাত্র 3টা, যেটা আমরা পূর্বেই আলোচনা করা হয়ে গেছে। তাহলে পূর্বেই আলোচনা করা হয়ে গেছে। তাহলে এদের আমরা এক্সাম্পলগুলো দেখেছিলাম, BF3, BCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, নাইট্রেট, কার্বনেট আয়ন। তাহলে এগুলি আমাদের অলরেডি দেখা হয়ে গেছে। এবার চলে আসি যে 2টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার, তার মানে দ্যাট ইজ সিস্টেমটা বলছি আমরা 2+1 সিস্টেম, অর্থাৎ 2টা লোন পেয়ার থাকবে, তার সাথে 2টা বন্ড পেয়ার থাকবে, একটা লোন পেয়ার থাকবে। এবার তার মানে কি আলটিমেটলি জোর কয়টা হচ্ছে? 3টা। তাহলে এটার টাইপটাকে আমি বলতে পারি AB2L। AB2 মানে কি? B মানে হচ্ছে বন্ধন জোর, 2টা বন্ধন জোর, একটা হচ্ছে লোন পেয়ার। L মানে হচ্ছে লোন পেয়ার। তাহলে মানে B মানে হচ্ছে বন্ড পেয়ার। এখানে আমরা কখনো BP বলবো, কখনো B বলবো, কেন? কারণ এখানে আমরা বোঝানোর জন্য যে বন্ধন এটাই যে তৈরি হচ্ছে, আমি পরবর্তীতে দেখাবো এটা কেন লিখেছি। আর L হচ্ছে ফর লোন পেয়ার। কোনো অসুবিধা থাকবে না, শেষে যখন দেখব কিচ্ছু অসুবিধা থাকবে না। তাহলে দেখো AB2L, তার মানে এর 4 পাশে কয়টা জোড় থাকছে? 2টা বন্ধন জোড় থাকছে, একটা নিঃসঙ্গ, মানে 3টা জোড়। এবার 3টা জোড় কীভাবে থাকবে? দেখো 3টা জোড়, একটা তাহলে এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর 2টা হচ্ছে বন্ধন জোড়, আর বাকিগুলি হচ্ছে পাই। ঠিক আছে, এইবার কথা হচ্ছে এর আকৃতিটা তাহলে কীরূপ হবে? যদি আমি 3টা জোড় দেখতাম, তাহলে 3টা জোড় থাকলে আমার sp2 সংকরায়ন হতো। তাহলে বন্ধন কোণটা কত হওয়ার কথা ছিল? বন্ধন কোণটা হওয়ার কথা ছিল 120 ডিগ্রি, কিন্তু না, এই যে এই লোন পেয়ারটা থাকার জন্য এদের আর বন্ধন কোণটা 120 ডিগ্রি থাকছে না। একে তো এ ত্রিকোণীয় হচ্ছে না, কারণ এই লোন পেয়ারটা কিন্তু কখনো বন্ধন, যেহেতু একটা বন্ধন তৈরি করতে পারছে না, সমযোজী এরকম একটা বন্ধন তৈরি করতে পারছে না, সেহেতু তখন আর এটাকে কিন্তু এই লোন পেয়ারটাকে তখন কিন্তু আমরা আর আকৃতিতে আনবো না। লোন পেয়ারটা এজ এ লোন পেয়ার 2টা ইলেকট্রন ঘাড়ে টুপির মতো পরেই থাকবে, ওর কোনো আকৃতিতে কোনো আসবে না। যেমন মাথায় একটা টুপি যেরকম দেওয়া থাকে, এই লোন পেয়ারটাও এরকম একটা মাথায় টুপির মতো পরে থাকবে। একটা টুপি থাকতে পারে, 2টা টুপি থাকতে পারে, কিন্তু এদের কিন্তু জ্যামিতিক আকৃতিতে এর কোনো রকম ভূমিকা থাকবে না। শুধুমাত্র এ কী করবে? এ থেকে শয়তানি করবে। কীরকম শয়তানি? এই যে এই লোন পেয়ারটা যখন আসে, এখানে কিছু দেখো বন্ড পেয়ার আছে, এখানে একটা বন্ড পেয়ার তৈরি হচ্ছে সালফার অক্সিজেনের মধ্যে, এ কী করবে? একে ঠেলবে। এই যে আগেই বলছি এ লোন পেয়ার বন্ড পেয়ার শত্রু, আবার এদিকে বন্ড পেয়ার এরা নিজেরা শত্রু। তাহলে কি হচ্ছে? এই লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে একটা রিপালশন তৈরি হবে, এখানে বন্ড পেয়ারের মধ্যে একটা রিপালশন, এখানে লোন পেয়ারের মধ্যে একটা রিপালশন। তাহলে দেখো এখানে আমরা বলছি বিকর্ষণ বল সবথেকে বেশি তৈরি হবে হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দেন হচ্ছে বন্ড পেয়ার, অর্থাৎ এই লোন পেয়ার এই বন্ড পেয়ারগুলোকে কী করবে বলো তো? এরকমভাবে ঠেলবে যে এদিকে চাপ। ঠিক আছে, এই চাপার জন্য দেখো 120 ডিগ্রি আকৃতি হওয়ার কথা ছিল, সেখান থেকে 109 ডিগ্রি 5 মিনিট হয়ে গেল। আর আকৃতিটা দেখো ছিল ত্রিকোণীয় হওয়ার কথা ছিল, এর ক্ষেত্রে যেরকম ত্রিকোণীয় দেখছিলাম আমরা, কিন্তু এখানে আর ত্রিকোণীয় থাকছে না, এটাকে করে দিয়েছে আকৃতিটাকে ভি শেপ। দেখো ভি শেপ খুব ইম্পর্ট্যান্ট, সালফার ডাইঅক্সাইড ভি শেপ। কার্বন ডাইঅক্সাইড যেরকম সরলরৈখিক, সালফার ডাইঅক্সাইড কিন্তু সরলরৈখিক না, দেখো ভি শেপ হয়ে গেল, ভি আকৃতির হয়ে গেল। আচ্ছা নেক্সট, এবার দেখো কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যদি 4টি ইলেকট্রন জোড় থাকে, তাহলে চারটাকে আমরা দেখো কীভাবে ভাঙতে পারি? তাহলে 4+0 মানে 4টা বন্ধন জোড়, 0 নিঃসঙ্গ জোড় AB4 টাইপ। যদি 3+1 মানে 3টা বন্ধন জোড়, একটা লোন পেয়ার, মানে 3টা বন্ধনে অংশগ্রহণ থাকবে, আর একটা হচ্ছে লোন পেয়ার হয়ে থাকবে। আবার 2 ঠিক আছে, এবার 1+3 হবে না, কারণ একটা বন্ধন 3টা নিঃসঙ্গ জোড়, এরকম বিন্যাস বাস্তবে কোনো স্থায়িত্ব নেই, ওরা পাওয়া যায় না। তাহলে বোঝা গেল যে দেখবা মিনিমাম 2টা বন্ধন পেয়ার থাকতেই হবে। এর জন্য আমাদের সংকরায়ন কিন্তু SP থেকে শুরু হয়েছিল, শুধু S সংকরায়ন কিন্তু আমরা কোথাও পাইনি, এর জন্য বন্ধন জোড় মিনিমাম 2টা হবে। তাহলে দেখো শুধুমাত্র 4টা বন্ধন জোড়, যেটা দেখো রুল A-3, এই যে রুল A-3 দেখো, এই যে এটার A-3 নাম্বার দেখো, 4টা বন্ধন জোড়, বন্ধন কোণ 174, শুধুমাত্র এখানে কোনো রকম শত্রু নাই। কিন্তু এখানে 4-এর জায়গায় কোনো সমস্যা নাই, কিন্তু যখন 3+1 চলে আসলো AB3L টাইপ, তখন দেখো 3টা বন্ধন জোড়, একটা নিঃসঙ্গ জোড়,
তাহলে সেটার এক্সাম্পল যেরকম দেখো অ্যামোনিয়া, ফসফিন, ট্রাইক্লোরো অ্যামোনিয়া, তারপরে হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো ঘটনাটা কী ঘটছে। তাহলে এবার এদের তো সংকরায়ন আমরা দেখবই, পরবর্তীতে আমরা দেখছি। দেখো চারটা যেহেতু বন্ধন জোড়, তাহলে এই প্রত্যেকটার সংকরায়ন কী হচ্ছে, যখনই চারটে ইলেকট্রন জোড় থাকবে তখনই সংকরায়ন কী হয়ে যাবে, sp3। তাহলে sp3 যখন সংকরায়নটা হবে, এইখানে প্রত্যেকটার ক্ষেত্রে কী সংকরায়ন হচ্ছিল, sp2, যেহেতু তিনটা বন্ধন জোড়। তাহলে এইখানে sp3 হওয়া সত্ত্বেও দেখো একটা নিঃসঙ্গ জোড় আসে গেল এখানে। এই নিঃসঙ্গ জোড় তো বন্ধন গঠনে ভূমিকা নাই, কিন্তু এ বেটা কী করবে, এ বেটা এই 109 ডিগ্রি 28 মিনিটের যে বন্ধন অ্যাঙ্গেলটা ছিল, 109 ডিগ্রি 28 মিনিট চতুস্থলকের, কারণ sp3তে তো চতুস্থলক হওয়ার কথা ছিল, এর জন্য চতুস্থলকভাবে আঁকালাম। কিন্তু এই লোড পেয়ারটা কী করবে, এই বন্ধন পেয়ারগুলোকে ঠেলবে, এই যে ঠেলবে, এই বন্ধন পেয়ারগুলোকে ঠেলবে, এদের মধ্যে একটা বিকর্ষণ হবে, আবার এই বন্ড পেয়ার ঠেলবে, এই এরা ঠেলাঠেলি করবে, এবার এরা ঠেলাঠেলি করবে, আবার এরা ঠেলাঠেলি করবে। এই ঠেলাঠেলি করার চক্করে এই 109 ডিগ্রি 28 মিনিট না থেকে এটা চলে আসে 160 ডিগ্রিতে। আর দেখো যেহেতু এর লোন পেয়ারগুলি বলছি অনলি টুপির মতো থাকবে, সিংয়ের মতো, এর জন্য এর আকৃতি দেখো, তাহলে এটা বাদ দিয়ে ভাবো, তাহলে এর আকৃতিটা কীরকম হচ্ছে, পিরামিডের আকৃতি। দেখো পিরামিডটা ভালো দেখবা, ওই একটা গান আছে, ওই যে তেরিওর গানটা আছে, ওইখানে দেখবা পিরামিডটা, ওইখানে ভালো করে বুঝবা যে পিরামিডের দেখো সিঁড়িগুলো কীরকম। এটা হচ্ছে পিরামিড। আর সবথেকে বড় পিরামিড হচ্ছে খুফুর পিরামিড, মিশরে আছে, ইজিপ্ট। তাহলে বুঝতে পারলা, লোন পেয়ার বন্ড পেয়ার আগেই বলছি, বন্ড পেয়ার রিপালশন থেকে অনেকটা বেশি। তাহলে দেখো ab3l টাইপের গঠনগুলি এক্সাম্পলগুলি খুব ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে এখানে কিন্তু এক জোড়া ইলেকট্রন জোড় আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এদের এইভাবে দেওয়া হয়। তাহলে বোঝাই গেল। এবার চলে আসি আমরা নেক্সট। তাহলে এবার 3+1 সিস্টেম গেল, এবার 2+2, ভেরি ইম্পর্টেন্ট। 2+2তে কী হচ্ছে, তার মানে দুইটা বন্ধন জোড় থাকবে কেন্দ্রীয় পরমাণুর সাথে, আর দুইটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে এবার এদের প্রত্যেকের সংকরায়ন কী হচ্ছে, sp3। তাহলে sp3 হলে মানে বেসিক স্ট্রাকচার কী ছিল, চতুস্থলকীয়। এর জন্য আমরা এই লোন পেয়ার সহ এই বন্ড পেয়ারকে চতুস্থলকীয় আকারে সাজিয়ে দেখলাম যে এই লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে রিপালশন তৈরি করবে। আবার দেখো এখানে দুই জোড়া লোন পেয়ার, এই দুই জোড়া লোন পেয়ার এরা কী করবে, নিজেদের মধ্যে দেখো প্রচণ্ড পরিমাণে বিকর্ষণ করবে। এই বিকর্ষণ এতটা বেশি হয়ে যায় যে এই কোণটা 109 ডিগ্রি থেকে ডেভিয়েট করে চলে আসে 104 ডিগ্রিতে। তোমরা দেখেছো জলের বন্ধন কোণটা 104 ডিগ্রি 25 মিনিটের মতো খুব সম্ভবত। তো যাই হোক, তাহলে দেখো এর বন্ধন কোণটা কত হয়ে যাচ্ছে, 104 ডিগ্রি। আর এর আকৃতিটা তাহলে বুঝতেই পারছো, লোন পেয়ারগুলি টুপির মতো রয়ে গেছে। তাহলে লোন পেয়ারগুলো বাদ দিয়ে হিসাব করো, সংকরায়ন sp3, বাট দেখো এদের লোন পেয়ারগুলো চলে যাও, তাহলে এর আকৃতি কিন্তু ভি শেপ হয়ে গেল। এটা একটা প্রশ্ন আসে যে জলের অক্সিজেনটা sp3 হাইব্রিডাইজড, বাট ইট ইজ ভি শেপড, হোয়াই? কারণ হচ্ছে এর দুইটা লোন পেয়ারের জন্য, লোন পেয়ার রিপালশন। কারণ এখানে আমরা জানি যে এই লোন পেয়ার নিজেদের মধ্যে তীব্রভাবে বিকর্ষণ করে, লোন পেয়ার বন্ড পেয়ার অপেক্ষা, আর বন্ড পেয়ার রিপালশনটা অনেকটাই কম। তাহলে লোন পেয়ার নিজেদের মধ্যে কিন্তু তীব্রভাবে আকর্ষণ করে। এবার চলে আসি আমরা নেক্সট, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত 5টি ইলেকট্রন জোড়। 5টি ইলেকট্রন জোড় আসবে এবার 5। তাহলে সেই 5টাকে আমরা বিভিন্নভাবে করতে পারি। দেখো 5টাকে ++0, একটা 4+1, 3+2, 2+3। তাহলে ab5, ab4l, ab3l2, কারণ এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এর চতুর্পাশেই থাকবে ab2l3। তাহলে দেখো মিনিমাম দুইটা বন্ধন পেয়ার কিন্তু থাকছে। তাহলে এখান থেকে একটু তাড়াতাড়ি বলছি, হ্যাঁ, তোমরা একটু রিপিটেডলি দেখবা, তাহলে মানে তো সময়টা অনেক বেড়ে যাচ্ছে। তাহলে দেখো 5টা বন্ধন জোড় যখন থাকছে শুধুমাত্র, তখন আমাদের বেসিক রুল নাম্বার এ, 5টা থাকলে মানে হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, এখানে কোনো ভেজালই নেই। কিন্তু যখনই দেখো যখনই আমি 4+1 করলাম, মানে একটা লোন পেয়ার চলে আসলো, ও কিন্তু গণ্ডগোল করে দিল। সেটা কি, দেখো কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে 4টি বন্ধন জোড় আর একটি নিঃসঙ্গ জোড়। কারণ দেখো এই প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু সংকরায়ন কিন্তু হবে আমার sp3d। তাহলে এর আকৃতিটাকে, আমার বেসিক আকৃতিটা কীরকম হচ্ছে, আমার বেসিক আকৃতিটা হচ্ছে কিন্তু এইরকম। তাহলে বেসিক আকৃতি কিন্তু আমার এইরকম, কিন্তু আলটিমেটলি আমার আকৃতিটা কীরকম হয়ে যাচ্ছে, এই যে এখানে যেরকম আমরা আলটিমেটলি আকৃতিটা কীরকম দেখলাম, এটা এর জন্য দেখবা জল আঁকার সময় এই যে লোন পেয়ার দুটো এইভাবে দিয়ে দেয়।
আগেরগুলো আমি করিনি, আগেরগুলো একটু তোমরা দেখে করে নিবে। যেরকম এই অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম, তাহলে এর বেসিক আকৃতিটা কীরকম হচ্ছে দেখবা যে এন ঘাড়ে এরকম, কারণ লোন পেয়ারগুলি কিন্তু আকৃতি গঠনে কিন্তু আর অত ভূমিকা পরবর্তীতে আর লেখা হয় না, তাহলে আকৃতিগুলো বুঝতেই পারছো। তাহলে এই ক্ষেত্রে দেখো সালফার দেখো টেট্রাফ্লোরাইডে দেখো, তাহলে পঞ্চকোণীয় ত্রিকোণীয় দ্বিপিরামিডও আঁকলাম, কিন্তু একটা লোন পেয়ারও চলে আসলো। দেখো একটা লোন পেয়ার। এবার খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে, তাহলে দেখছো মেনলি 4টা হাতেই থাকছে, সালফারের 4টা হাত থাকছে। তাহলে এর আকৃতিটা দেখো কীরকম হচ্ছে, অনেকটা এরকম এরকম এরকম। এটা হচ্ছে সালফার টেট্রাফ্লোরাইডের আকৃতি। এই আকৃতিটার নাম হচ্ছে সহর্স আকৃতি। এবার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা দেখো এখান থেকে, যেটা স্বভাবতই প্রশ্ন আসার কথা, সেটা হচ্ছে এই লোন পেয়ার বন্ড পেয়ার। এখানে তো এগুলো বন্ড পেয়ার, তাহলে বন্ড পেয়ারগুলোকে আমরা এখানে দিলাম না কেন? বন্ড পেয়ারগুলোকে আমরা এই অ্যাক্সিয়াল অবস্থানে দিলাম, লোন পেয়ারটাকে কেন আমরা ইকুইটোরিয়াল অবস্থানে দিচ্ছি এই ত্রিকোণীয় আকৃতির ক্ষেত্রে? এর কারণটা হচ্ছে খুব সিম্পল। আমরা বলেছিলাম যে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় আকৃতির ক্ষেত্রে এই ইকুইটোরিয়াল বন্ড লেন্থটা হচ্ছে কম, অর্থাৎ এরা কিন্তু কাছাকাছি আছে, এই বন্ধন জোড়টা কিন্তু এই কেন্দ্রীয় পরমাণুর কাছাকাছি আছে। আরেকটা জিনিস মনে রাখবা, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কারা? যারা বিক্রিয়া করে না, আর এগুলি হচ্ছে এই সালফারের নিজের কামাই, আর এগুলি হচ্ছে ওদের হচ্ছে বাবার কামাই। দেখবে বাবার কামাইয়ের টাকাগুলো উড়াইতে বেশি মজা লাগে, ওগুলোর প্রতি এত টান থাকে না, এর জন্য ওগুলো একটু দূরে থাকে। নিজের টাকাগুলি খুব লুকায় টুকায় রাখা হয়, আর বাবার টাকাগুলি মার টাকাগুলি যেখানে খুশি ওইখানে থাক, উড়াইতে থাকো। তো এখানেও কিন্তু তাই, যেহেতু ইকুইটোরিয়াল বন্ধনগুলি হচ্ছে নিজস্ব, এই যে এখানে তো লোন পেয়ার নেই, এখানে যেহেতু লোন পেয়ার দেখো, এটা তো নিজস্ব ইলেকট্রন জোড় ছিল, আর এটা তোর শেয়ারিং, এটা তো শেয়ারের টাকা, আর এটা তোর নিজস্ব টাকা, এটার প্রতি অনেক বেশি যত্নবান, এর জন্য এই অনেকটা বেশি কাছে রাখবে। আর এদের মধ্যে দেখো 2 ধরনের বন্ধন পাচ্ছি, ইকুইটোরিয়াল আর অ্যাক্সিয়াল। তাহলে ইকুইটোরিয়াল বন্ধনের দূরত্বটা যেহেতু আছে, তাহলে এখানে রাখলে ওর সেই ইলেকট্রনটা কাছেও থাকলো, আর এখানে এই রিপালশনের জন্য এখানে সহর্স আকৃতিটা পাওয়া গেল। খুব 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 ইম্পর্ট্যান্ট এই আকৃতিটা, অনেকবার পরীক্ষায় আসছে। এবার দেখো যদি কেন্দ্রীয় পরমাণুতে হচ্ছে 3টা বন্ধন জোড় থাকে, আর যদি 2টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটার ক্ষেত্রে পঞ্চকোণীয় আকৃতি কেন আমি আঁকছি, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় কেন আঁকছি, কারণ sp3 সংকরায়িত হচ্ছে প্রত্যেকটাই ক্ষেত্রে, sp3d সংকরায়িত হচ্ছে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এই যে দেখো এই ক্ষেত্রে দেখো আমরা দেখছি, তাহলে 2টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই যে দেখো 2টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে কিন্তু আমরা আবার ইকুইটোরিয়ালে রাখলাম, আমরা কিন্তু অ্যাক্সিয়ালে নিলাম না, কারণ আমরা জানি এই অ্যাক্সিয়াল ডিস্টেন্সগুলো বড় এই ইকুইটোরিয়াল থেকে, এই ইকুইটোরিয়াল লেস দেন হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড, ঠিক আছে, ইকুইটোরিয়াল আর হচ্ছে এই অ্যাক্সিয়াল বন্ড। তাহলে এই ইকুইটোরিয়াল আর এই অ্যাক্সিয়াল বন্ড, এই জন্য আমরা ইকুইটোরিয়ালে রাখলাম। এবার দেখো তাহলে এর আকৃতিটা সরায় দাও এটাকে। এবার এখানে দেখো আরেকটা মজাদার জিনিস ঘটে, এদের রেসপেক্টিভ আরও এক্সাম্পলগুলো একটু দেখে নিবা কিন্তু একদম অবশ্যই। এখানে দেখো লোন পেয়ার রিপালশন হচ্ছে, এখানে দেখো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হচ্ছে। তাহলে দেখো এটা যদি সরায় দাও, তাহলে দেখো এই আকৃতিটা কীরকম হচ্ছে, টি এর মতো হচ্ছে, কিন্তু একে একটু রিপালশন করবে, এর আকৃতিগুলো এরকম হয়, এটাকে বলে টাও শেপ, টি শেপ বলে অনেক সময়, টি শেপ বা টাও শেপ, মনে রাখবা টাও শেপ। তাহলে এই ClF3 কিন্তু গঠনটা কিন্তু টাও শেপ, এখানে 2টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর এদের দেখো ইকুইটোরিয়ালে রাখছে, খুব ইম্পর্টেন্ট। কিন্তু যখনই আমি অষ্টতলকীয় গঠনের ক্ষেত্রে যাব, তখন দেখবো আমরা অ্যাক্সিয়ালে রাখছি, কারণ অ্যাক্সিয়াল বন্ড ডিস্টেন্সগুলো সেটার ক্ষেত্রে কাছে। যাই হোক, আমরা পরে আসি হচ্ছে 2+3 সিস্টেমে। তাহলে 2+3 সেই সংকরায়ন আমার sp3d, যেহেতু 5টা ইলেকট্রন জোড় আছে, 2+3 5টা ইলেকট্রন জোড়, তাহলে Ab2l3 টাইপ। তাহলে এবার ঠিক একই রকম দেখো 3টাকে আমি ইকুইটোরিয়ালে রাখছি, ঠিক আছে, মানে একটা তলের হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এই 3টা জায়গায় আমি এইভাবে এখানে আর এখানে। এবার মজাদার জিনিস হচ্ছে দেখো 3টাকে ইকুইটোরিয়ালে দিলাম, এবার সব থেকে মানে এই 3টা ইকুইটোরিয়াল ডিস্টেন্সের লোন পেয়ারগুলো দেওয়াতে কি হচ্ছে, এখানে এদের মধ্যে না মিউচুয়াল ঘটনা ঘটছে। এর সাথে যে রিপালশনটা করবে, এটা তো তলের মধ্যে আছে, এটা তলের উপরের দিকে, এটা তলের নিচের দিকে, আর এরা নিজেদের মধ্যে করবে। আমি কারণ আগের দিন তোমাদের হচ্ছে 3 ডাইমেনশনালি দেখিয়েছিলাম যে 3টা যদি এরকমভাবে থাকে, একটা তলের মধ্যে, এই একটা তলের মধ্যে আছে, মানে একটা পেজের উপরে এইখানে একটা,
এখানে একটা, এই তিনটা আছে, এই তলের তিনটা এ এর সাথে বিকর্ষণ করবে, এর সাথে বিকর্ষণ করবে, এর সাথে বিকর্ষণ করবে, আবার এখানে একটা উপরের দিকে থাকবে, আবার ঠিক নিচের দিকে আরেকটা থাকবে। তো এরা নিজেদের মধ্যে মিউচুয়াল এমন রিপালশন হয়, মিউচুয়ালি এরা কেউ কেউ সরে না। আলটিমেটলি দেখো এর আকৃতিটা কী হয়, দেখো জেনন ডাইফ্লুরাইড, দেখো সরলরৈখিক, খুব ইম্পর্টেন্ট। হওয়ার কথা ছিল কি আর হয়ে গেল কি, এর শেপটা হচ্ছে রৈখিক শেপ, এর জন্য এটা ইম্পর্টেন্ট বেশি। যেন এর মতো আরও দেখো এক্সাম্পল আছে, যেমন ICl2 মাইনাস, দেখো একই রকমভাবে আকৃতি। একটু রিপিটেডলি জায়গাটা দেখবা, এখানেও লোন পেয়ার লোন পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার রিপালশন হবে, কিন্তু যেহেতু এরা একটা তলের মধ্যে আছে সেই জন্যই কিন্তু। আর লোন পেয়ার রিপালশন কেন বেশি হয় সেটাও একটু পরে বলবো। আচ্ছা বলে দিই, লোন পেয়ার রিপালশন এইখান থেকে ভালো করে বুঝবা। ধরো আমার এই মোবাইলটা হচ্ছে একটা কেন্দ্রীয় পরমাণু, আর এই দুই কলমের মধ্যে হচ্ছে আমার দুইটা হাত আছে। এবার এখানে ধরো একটা লোন পেয়ার আছে, এখানে ধরো একটা বন্ধন জোড়, এখানে একটা বন্ধন জোড়। কী হচ্ছে, এরা যত বন্ধন জোড় দেখো কাছাকাছি থাকবে, ইলেকট্রন তো ইলেকট্রন রিপালশন করে এরা দেখো দূরে সরে যাবে, এই হচ্ছে রিপালশন। আর এই রিপালশনটার কারণ হচ্ছে যেহেতু এরা একই রকম চার্জ যুক্ত আছে, কাছাকাছি থাকলে এদের মধ্যে রিপালশন হবে। এটার আরও বড় এক্সাম্পল পরে আছে এই কেন্দ্রীয় পরমাণুর। যাই হোক, তাহলে আমাদের এইটুকু বোঝা গেল। ঠিক একই রকমভাবে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যদি 6 ইলেকট্রন জোড় বিশিষ্ট থাকে তাহলে AB6, এখানে তিনটাই কন্ডিশন পাবো আমরা, 3+3 পাবো না, 2+4 পাবো না। কারণ এখানে পাবো না কেন, কারণটা হচ্ছে এর অষ্টকপূর্তি এক্সেস হয়ে যাবে, এখানে এর কোনো ভ্যালু নেই। এখানে আমি তিনটা সিস্টেম পাবো, একটা 6+0 AB6, একটা 5+1 AB5L1 আর AB4L2। তাহলে 6 যদি থাকে, শুধুমাত্র যদি বন্ধন জোড় 6টা থাকে, তাহলে পূর্বে আমরা বলেছি SF6 ACF6 TF6 6টাই বন্ধন জোড়, এই ক্ষেত্রে কোনো রকম মিস হবে না। আর 6টা যেহেতু আছে তাহলে sp3d2, তাহলে এর আকৃতি বুঝতেই পারছো অষ্টতলকীয় হবে। কিন্তু যদি এদের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আসে তাহলে কীরকম বিকৃত হবে, তাহলে এটা দেখো প্রত্যেকটা sp3d2, যেহেতু 6টা জোড় তাহলে AB5L, তাহলে দেখো অষ্টতলকীয় আকৃতি আঁকলাম, কিন্তু একটা দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এবার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টাকে আমরা অ্যাক্সিয়াল পজিশানে কেন রাখলাম, আমরা আগেও বলছি এখনও বলছি, কারণ এই অ্যাক্সিয়াল পজিশানটা আমরা বলছিলাম যে এই ক্ষেত্রে ইকুইটোরিয়াল গ্রেটার দেন হচ্ছে অ্যাক্সিয়াল, আর এটা তোর নিজের ইনকামের টাকা, ও তো এটা নিজের ইনকাম, ও তো কাছে রাখবেই। আর অ্যাক্সিয়াল পজিশানগুলো কি কাছে দূরত্ব, বন্ডগুলোর ডিস্টেন্স কম, এর জন্য কাছে কোথায় পাচ্ছে এটা, ঠিক আছে। এবার যদি দুইটা থাকে, সেই তো আমার sp3d2 অষ্টতলকীয় গঠন, দেখো দুইটাকে কিন্তু অ্যাক্সিয়াল অবস্থানে রাখলো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আকৃতিটা হয়ে গেল কিন্তু দেখো শুধুমাত্র স্কোয়ার, এটাকে বলা হচ্ছে সমতলিক বর্গাকার। তাহলে এর গঠনটা দেখো XC সমতলিক বর্গাকার, তাহলে বুঝতে পারছো সমতলিক বর্গাকার কেন বলছি। আর এই ক্ষেত্রে গঠনটা কেন বর্গ পিরামিডীয়, এর আরও বাকি এক্সাম্পলগুলো এখানে একটাই দেওয়া আছে, যাই হোক সরি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো নিচে দিই আর এখানে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফ্লোরিন, তাহলে এটা তো বর্গ রয়ে গেল, আর এটা তার উপরে পিরামিড, দেখো বর্গ পিরামিডীয়, তাহলে বোঝা গেল। এবার যদি কেন্দ্রীয় এর বাকি এক্সাম্পলগুলো দেখে নিবা, যে জেনন F4 আর হচ্ছে ICl4 মাইনাস, আর লাস্ট হচ্ছে IF7 যেটা অলরেডি ডিসকাসড। তাহলে এখানে সংকরায়ন হচ্ছে কি আমরা বলছিলাম sp3d3, 7টা দেখো 3 3 6 1 7, 7টা জোড়। দেখো আমি এটার একটা কম্পারেবল একটা চার্ট তৈরি করেছি, সংকরায়নের সাথে VSPRকে আমি একটু কম্বাইন্ড করছি, সেটা হচ্ছে sp2, sp-তে তো কোনো ঝামেলা নেই 180 ডিগ্রি। দেখো sp2তে সংকরায়নে কী হচ্ছে, অনুর সংকেত দেখো, যেহেতু 3টা জোড় তাহলে বন্ধন পেয়ার 3টা থাকবে AB3 টাইপ। আচ্ছা, তাহলে বন্ধন জোড় 3+1 যদি আমি করি তাহলে A, 3 দিকে 3টা B থাকবে, বন্ধন জোড় 3টা, এদের দেখো 120 ডিগ্রি। এদের এক্সাম্পলগুলো অবশ্যই ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম্পলগুলি, তোমাদের এক্সাম্পল দিয়ে তোমরা বুঝে যাবে যে কোনটা কী আকৃতি, ঠিক আছে। বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড আছে, কার্বনের আগে অলরেডি বলে দিয়েছে। এবার AB2L মানে কি, sp2 সংকরাইজড মানে হাইব্রিডাইজড 2+1, তাহলে সেই ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড দিয়ে বুঝিয়েছি, তাহলে AB
ঠিক আছে। এবার এই নিঃসঙ্গ ইলেকট্রন এদের মধ্যে একটা রিপালশন হবে, এই রিপালশন করে 120 ডিগ্রি থেকে কমে নিয়ে আসবে। এদের এক্সাম্পলগুলো দেখো SnCl2, PbCl2 এই টাইপগুলি, ইভেন সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, আরেকটা মনে রাখবা যে পাই বন্ধন জোড়গুলি কিন্তু বন্ধনে কোনো অংশগ্রহণ করে না, মানে সরি আকৃতিতে কোনো ভূমিকা নাই। এটা লিখে দিচ্ছি, পাই বন্ড পেয়ার আকৃতিতে ভূমিকা নেই, আকৃতিতে ভূমিকা নেই। এটা কিন্তু ভি স্পেয়ার তত্ত্ব থেকে বলা। আমরা যে সংকরায়ন কথাটা বলছিলাম, এই সংকরায়ন তত্ত্ব টোটালটা কিন্তু ভিভিটি তত্ত্ব, মানে ভ্যালেন্স বন্ড থিওরি, এটা বলতে আমি ভুলে গেছি, ভ্যালেন্স বন্ড থিওরি। তো এটাকে সংক্ষেপে বলা হচ্ছে ভিভিটি। তো যাই হোক, তাহলে এইভাবে আমরা প্রত্যেকটাই একটু আমি সংক্ষেপে একটু চার্ট করেছি। sp3 যেহেতু 4টা জোড় আছে, সেই 4টা জোড়কে আমি করতে পারি, দেখো 4+0, 3+1, 2+2, এদের রেসপেক্টিভ গঠনগুলি দেখে নাও একবার, ঠিক আছে। আর তোমরা বাড়িতে যেটা করবা হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কটা হচ্ছে যে তোমরা sp3d এর ওই রকম চার্টটা করবা, আর হচ্ছে sp3d2 ওই রকম এই চার্টটা তোমরা বাড়িতে করবা, আমাকে করে হোয়াটসঅ্যাপ করবা। ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে আসি একটু অন্যরকম জিনিসে। এবার চলে আসি আমরা হাইড্রোজেন বন্ড, একটু নতুন ধরনের বন্ধন। আমরা হাইড্রোজেন বন্ধন একটা কোশ্চেনে পেয়েছিলাম, কিন্তু হাইড্রোজেন বন্ধনটা আসলে কি? হাইড্রোজেন বন্ধনটা আসলে কিছুই না, যে একটা এক্সট্রা খাতির তৈরি হচ্ছে, যে হাইড্রোজেন যদি থাকে কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে, সে কার সাথে যুক্ত হয়ে আছে সেটার উপর নির্ভর করে কিন্তু ও আরেকজনের সাথে যুক্ত হওয়ার মতো ক্ষমতা রাখে। অর্থাৎ কেউ ধরো খুব বেশি তরিতৃণাত্মক, ওকে একটা মানে আমার খুব রাগ, এবার কেউ একা এসে আমার রাগটাকে থামাইতে পারছে না, তাহলে আরেকজন লাগছে রাগটা থামাইতে। অর্থাৎ এরকম আমরা দেখব কিছু কিছু মৌলের তরিতৃণাত্মকতা এত বেশি, ওরা যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, ওদের চার্জটাকে হাইড্রোজেন সেইভাবে নিউট্রালাইজ করতে পারে না, তখন সেই অক্সিজেন হোক, ফ্লোরিন হোক, নাইট্রোজেন হোক, ওরা তখন আরেকটা হাইড্রোজেনের দিকে হাত বাড়ায়। কেন? কারণ ওই হাইড্রোজেনকে দিয়ে ওর চার্জটা নিউট্রালাইজ করা এক্সট্রাভাবে। তো যাই হোক, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এটা সবার আগে বলে রাখি, সবথেকে তীব্র শক্তিশালী হচ্ছে সিগমা বন্ধন, যেটা সিগমা অসমযোজী, তারপর সিগমা সমযোজী, তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ড, তারপরে হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। সব থেকে কম কিন্তু ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, ভ্যান ডার ওয়ালস থেকেও কম হচ্ছে লন্ডন বল, ঠিক আছে। এগুলি আলাদা আলাদা বিজ্ঞানের নাম দেওয়া বলা আছে। তো সব থেকে বেশি বলছি সিগমা বন্ধনের মধ্যে হচ্ছে অসমযোজী সিগমা বন্ধন, তারপর সমযোজী সিগমা, তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ড। আর তার থেকে বেশি তো আরেকটা আছে, যেটা হচ্ছে আমাদের আয়নীয় যৌগের ক্ষেত্রে আয়নীয় বন্ধন। তো যাই হোক, এবার হাইড্রোজেন বন্ধন দেখো কীরকম, যে হাইড্রোজেন কী হচ্ছে, একটা যোগের মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড কী হচ্ছে, এই হাইড্রোজেন ফ্লোরাইড এই বলছে এই ফ্লুরিনের এত তরিতৃণাত্মকতা যে হাইড্রোজেনকে নিউট্রালাইজ করতে পারছে না। এই ফ্লুরিনটা তখন কি করবে, এই হাইড্রোজেনের সাথে একটা বন্ধন তৈরি করবে। এটাকে এই যে ডটেড দিয়ে বলাচ্ছে, এটাকেই বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই দেখো এই ফ্লুরিনটাও এই হাইড্রোজেনের সাথে দেখো এইভাবে কিন্তু চলতেই থাকে, চলতে কী করে, HFN পলিমার তৈরি করে। এইটার জন্যই হচ্ছে HF এর কিন্তু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব উচ্চ, কেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ? কারণ একটা ফ্লুরিন থেকে একটা HF থেকে আরেকটা HFকে সরাইতে গেলে কিন্তু অনেক বেশি শক্তি খরচা করতে হচ্ছে। এই একটা হাইড্রোজেন ফ্লুরাইড, এবার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মানে কি, এদের একটা অণুর থেকে আরেকটা অণুকে দূরে সরানো। যদি কঠিন বলি তাহলে কম্প্যাক্ট হয়ে থাকে, তরলে একটু ডিস্টেন্স, আর গ্যাসীয় অবস্থায় আরও ডিস্টেন্স। অর্থাৎ এদের মধ্যে ডিস্টেন্স বাড়ানোর জন্য এই হাইড্রোজেন বন্ধনটাকে কী করতে হবে, ভাঙতে হবে। এই হাইড্রোজেন বন্ধনটা ভাঙতে গেলে প্রচুর শক্তি লাগে, তাই এই HF এর ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, কারণ এর মধ্যে এইরকম হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এবার কথা হচ্ছে তাহলে হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত কি? দুইটা শর্ত খুব ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হবে, যারা হাইড্রোজেনের সাথে বন্ধন হয়ে থাকবে। অবশ্যই হাইড্রোজেন তো মাস্ট, হাইড্রোজেন তো থাকবেই। আর 2 নাম্বার হচ্ছে ক্ষুদ্র আকার, তীব্র তড়িৎ ঋণাত্মক এবং ক্ষুদ্র আকার। তাহলে এই দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করে একমাত্র হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লোরিন। আর বাকিগুলি যতই তড়িৎ ঋণাত্মক হোক, এই 3 জনের মতো এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারে না। আর হাইড্রোজেনের সঙ্গে তো বন্ধনে থাকতেই হবে, হাইড্রোজেনের
সাথে বন্ধনে আবদ্ধ। তাহলে এই হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড। এবার হাইড্রোজেন বন্ড আমরা জলের ক্ষেত্রেও দেখো, এই যে একটা জলের অণু, এই একটা জলের অণু, দেখো এটাও H2 এটাও H2, দেখো কি হচ্ছে, এই অক্সিজেনটাকে এই দুইটা হাইড্রোজেন নিউট্রালাইজ করতে পারছে না, তখন এ কী করবে, এই হাইড্রোজেনের দিকে হাত বাড়াবে। এই হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড। আবার দেখো এই অক্সিজেন আবার এই হাইড্রোজেনের জন্য দিকে হাত বাড়াবে, আবার দেখো এই হাইড্রোজেনও আবার এই অক্সিজেনের দিকে হাত বাড়াবে। তাহলে এই যে তৈরি হচ্ছে, কিন্তু এইগুলি কিন্তু তৈরি হচ্ছে সব হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডের জন্যই কিন্তু এরা অনেকগুলি আকৃতি একসাথে অনেকগুলি থাকছে। এবার এই প্রত্যেকটাকে আমরা বলছি আন্ত আণবিক। কেন আন্ত আণবিক? আন্ত কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট। আন্ত ইংরেজিতে যদি আমি বলি আন্তর্জাতিক, কেন? তার মানে হচ্ছে দুটি আলাদা দেশ, দুটা দেশ বলতে পারো। তাহলে এই একটা অণু, তাহলে আন্ত কেন বলছি? কারণ দুটি পৃথক অণু, সে এক হইতে পারে আলাদা হইতে পারে, দুটি পৃথক অণু, তাহলে এর জন্য হচ্ছে কি আন্ত। আর এটাকে ইংরেজিতে বলছি আমরা হচ্ছে ইন্টার, যেহেতু অণু এর জন্য ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এখানেও দেখো নাইট্রোজেন, একটা অ্যামোনিয়া, এই একটা অ্যামোনিয়া, এই একটা অ্যামোনিয়া, এদের মধ্যে দেখো। আর একটা মজাদার জিনিস হচ্ছে, যারা জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, ওরাও কিন্তু আবার জলের মধ্যে দ্রাব্য হয়। যেরকম আমরা দেখব হচ্ছে অ্যালকোহলে কি বলছে দেখো, অ্যালকোহল মানে কি, OH গ্রুপটা, এই OH গ্রুপ এই অ্যালকোহলে যখন দ্রবীভূত হচ্ছে, এরা কিন্তু জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এখানে যেরকম একটা অ্যালকোহল আরেকটা অ্যালকোহলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, এরকম এরা কিন্তু জলের সাথেও হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এর জন্য অ্যালকোহলগুলো কিন্তু জলের মধ্যে দ্রাব্য। তোমাদের একটা কোশ্চেন ছিল, C2H5 জলে কেন দ্রাব্য? এই C2H5 দেখো, এই জলের হাইড্রোজেনের সাথে দেখো, হাইড্রোজেন আমি শুধুমাত্র একটাই দেখাচ্ছি, এই জলের হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন, যদি ও জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, তাহলে অবশ্যই এই ইথাইল অ্যালকোহল বা যে কোনো অ্যালকোহল, ওরা জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, এর জন্যই কিন্তু এরা জলে দ্রাব্য। অ্যালকোহলগুলি জলে দ্রাব্য, কিন্তু ইথারগুলি আবার দ্রাব্য না। এই যে ইথার, এই ধরো একটা ইথার, ডাইমিথাইল ইথার, তোমরা জানো ইথারের সংকেতটা ROR, এটা মানেই হচ্ছে ইথার। এরা আবার জলে দ্রাব্য না, কারণ এই ইথারগুলি কিন্তু এই জলের সাথে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। এরা কিন্তু হাইড্রোজেন বন্ধন পারে না, জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, জন্য ইথারগুলো কিন্তু জলে দ্রাব্য নয়। তাহলে বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমার আন্তঃআণবিক। আর তাহলে বেসিক হচ্ছে কি, যে ক্ষুদ্র আকার আর হচ্ছে তীব্রতর ঋণাত্মক মৌল। আচ্ছা, আর কে? দেখো অ্যাসিটিক অ্যাসিড তো একটা খুব মজাদার জিনিস। অ্যাসিটিক অ্যাসিড যখনই আমি 10টা অ্যাসিটিক অ্যাসিড নিব, দেখি দ্রবণে গিয়ে আর 5টা অণু পাচ্ছি, মানে 10টা অণু নিচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে 5টা। মানে কি হচ্ছে, এরা মানিক জোড় হয়ে যাচ্ছে, ডাইমার গঠন করে, যেটাকে ইংরেজিতে বলে ডাইমার। অ্যাসিডের ডাইমার মানে কি, দুটি একসাথে যুক্ত হয়ে যাচ্ছে, মানিক জোড় হয়ে যাচ্ছে, মানে উঠতে বসতে সব জায়গায় হচ্ছে একসাথে মানিক জোড়। কেন? এরা কি করে, এরা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে ফেলে। দেখো এই একটা অ্যাসিটিক অ্যাসিড, আমরা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি জানি, CH3COOH, আমরা আগেই জানতাম। তাহলে এই CH3COH বন্ধনগুলো যদি আমি খুলে লিখি, তাহলে এইরকম, এই C ডবল বন্ড ও, এই আবার এই আরেকটা অ্যাসিটিক অ্যাসিডের OH এর হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করবে, আবার আবার এর সাথে একটা হাইড্রোজেন। তাহলে দেখো এই দুইটা হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে। এই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড কিন্তু ডাইমার তৈরি করছে। ইভেন এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, কারণ দেখো এরা একটার সাথে আরেকটা কিন্তু দেখো প্যাকড হয়ে যাচ্ছে। এখানে ধরো আরেকটা হাইড্রোজেন, এখানে ধরো এটা আমি রাখলাম অ্যাসিটিক অ্যাসিড, এর দেখো একটা আরেকটার সাথে কিন্তু ক্লোজলি কম্প্যাক্ট। এর জন্য কিন্তু এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের জন্য অ্যাসিটিক অ্যাসিডের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু বেশি হয়। এবার অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কেন মোস্ট ইম্পর্টেন্ট? মানে ও নিজের মধ্যে হাইড্রোজেন বন্ডিং। দেখো এটার বেস্ট এক্সাম্পল বলছে হচ্ছে অর্থোনাইট্রোফেনল। তাহলে ফেনলের সংকেত কি, একটা বেঞ্জিন গ্রুপের মধ্যে OH গ্রুপ দিলে হচ্ছে ফেনল। এবার এর সাপেক্ষে এই দুইটা অবস্থান হচ্ছে অর্থ, এই দুইটা হচ্ছে মেটা, আর এটা হচ্ছে প্যারা। তাহলে অর্থতে একটা নাইট্রো গ্রুপ থাকবে। কি গ্রুপ থাকবে? নাইট্রো গ্রুপ থাকবে। তাহলে এই অর্থোনাইট্রোফেনল কী হবে, এটা ডবল বন্ড,
এটা হচ্ছে অসমযোজী বন্ধন। এই ডাবল বন্ডেড অক্সিজেনটা কী করবে, এর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে নিল। তাহলে দেখো একটা অণুর মধ্যেই এই একটা কার্যকরী গ্রুপ, এই একটা কার্যকরী গ্রুপ, এই দুইটা কার্যকরী গ্রুপ দেখো নিজেদের মধ্যে কী করছে, একটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করছে। অন্ত আণবিক কেন, অন্ত দেখবা ইন্ট্রা 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 তাহলে এটাকে বলা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ইংরেজিটা না জানলেও হবে, অন্ত মানে হচ্ছে নিজের মধ্যেই হাইড্রোজেন বন্ড। মানে একটা দেশের মধ্যে যদি ঘটনা বা একটা রাজ্যের মধ্যে যদি নিজেদের মধ্যে বলে, নিজের মধ্যেই। আচ্ছা, এই জন্যই অর্থনাইট্রোফেনলের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। কেন, এবার অর্থনাইট্রোফেনলের সঙ্গে আমরা কার তুলনা করব, আমরা তুলনা করব প্যারানাইট্রোফেনল। দেখো অর্থ অবস্থানে যখন নিচ্ছিলাম তখন NO2 গ্রুপ, অ্যাকচুয়ালি নাইট্রোফেনল বলতে এটা হচ্ছে ফেনল। এখানে যখন NO2 গ্রুপ দিবা তখন হচ্ছে নাইট্রো গ্রুপ, অর্থনাইট্রো। আর এখানে যখন দিবা নিচের দিকে নিচের দিকে যখন NO2 দিবা গ্রুপটা, তখন হচ্ছে এটা প্যারানাইট্রো, এটা অর্থ আইসোমার। এবার দেখো প্যারানাইট্রোফেনলে কী গল্প হচ্ছে, দেখো ফেনল OH দিলা আর প্যারানাইট্রোফেনল এখানে কি ঘটছে দেখো, এই এই প্যারানাইট্রোফেনল নিজেদের মধ্যে দেখো হাইড্রোজেন বন্ডিং। এটার জন্য কি হচ্ছে, এটা কোন ধরনের বন্ধন তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে আন্তঃআণবিক। আর আমরা জানি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন যদি তৈরি হয়, কোনো আন্তঃআণবিক দুইটা আলাদা আলাদা অণুর মধ্যে যদি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন যদি তৈরি হয়, তাহলে অণুগুলি আরও ক্লোজলি কম্প্যাক্ট থাকে। অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কটাও উচ্চ হয়ে যাবে। এদের একটা অণু থেকে আরেকটা অণু সরাইতে অনেক বেশি শক্তি লাগবে। কিন্তু অর্থনাইট্রোফেনলের মধ্যে কিন্তু ইন্ট্রা মানে নিজেদের মধ্যে, আর এর ক্ষেত্রে কিন্তু ইন্টার। তাহলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে স্থায়িত্ব পায়, আর এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ। খুব মজাদার জিনিস এবার দেখব, সেটা হচ্ছে একটা কোশ্চেন পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে KHF2 লবণ গঠিত হয়, কিন্তু KHCl2, KHBr2 বা KHI2 এই লবণগুলি কিন্তু আমরা এদের অস্তিত্ব আমরা পাই না। পরীক্ষায় কোশ্চেন দেবে, একদম অহরহ পরীক্ষায় কোশ্চেন আসবে, কোশ্চেন ব্যাংকে কোশ্চেন আসবে। এটার কারণটা কি, কারণ দেখো প্রথমত আমরা দেখি যে KHF2 অ্যাকচুয়ালি ভাঙলে হয় কি, তাহলে আমি বলতে পারি KF প্লাস HF। আর এগুলি মানে কি, এই K প্লাস F মাইনাস আর হচ্ছে H প্লাস F মাইনাস, এই তো। এখন কি হয়, যখন HFটা গঠিত হয়ে গেল, এবার এই ফ্লোরিনের তো তড়িৎ-ঋণাত্মকতার ঝাল তো মেটে নাই তখনও, হাইড্রোজেনের সাথে বন্ধন হয়ে তখন কি করবে, তখন আরেকটা হাইড্রোজেন প্লাসের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে কেন যুক্ত হবে, এখানে তো HF আছেই। এবার এখানে দেখো K প্লাসের না, এখানে দেখো আরেকটা F মাইনাস আছে। এই F মাইনাসটা তখন কি করবে, এই F মাইনাসটা তখন এই হাইড্রোজেনকে ধরার চেষ্টা করবে, কারণ F মাইনাসের তখন ঝাল মেটে নাই, তখন এটাকে ধরে দেখো F কয়টা হয়ে গেলো, আগের একটা F ছিল, তাহলে এই একটা F মাইনাস, তাহলে এই HF2 মাইনাস তৈরি করবে। আর দ্রবণের মধ্যে তোমার K প্লাস ঘোরাঘুরি করছে, K প্লাস F মাইনাসের মধ্যে F মাইনাসটা এই হাইড্রোজেনকে ধরে এর সাথে যুক্ত হয়ে গেল, আর এই K প্লাস এই KHF2 তৈরি হয়ে গেল। কারণ এই ফ্লোরিনটা কিন্তু HFটা কিন্তু কী করছে, অসমযোজী বন্ধনের মাধ্যমে কিন্তু এই HF2 আধানটা তৈরি করতে পারছে, কারণ ফ্লোরিনই একমাত্র হাইড্রোজেন বন্ধন তৈরি করছে। এই হাইড্রোজেন বন্ধন তৈরির মাধ্যমে এই HF2 তৈরি করছে। এই HF হচ্ছে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে হচ্ছে HF2 মাইনাস তৈরি করতে পারে, কারণ ফ্লোরিন হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম। এটাকে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এটা একটা জটিল আয়ন তৈরি করে, এই HF2টা একটা জটিল আয়ন। পরে এই জটিল আয়নটা আবার কী করছে, এই K প্লাসের সাথে যুক্ত হয়ে হচ্ছে KHF2 তৈরি করে। কিন্তু ওই HCl2 মাইনাস বা HBr2 মাইনাস বা HI2 মাইনাস এদের কিন্তু স্থায়িত্ব নেই বা অস্তিত্ব নেই, এই জন্য তৈরি করতে পারে না। কারণ ক্লোরিন বা ব্রোমিন এরা তো আর হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, তাহলে HCl2 বা HBr2 এদের কিন্তু অস্তিত্ব নেই, কারণ এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। এবার এতদিন আমরা জানতাম যে বরফের আয়তন বেশি, জলের আয়তনটা হচ্ছে কম, কিন্তু এটা বেসিক জিনিসটা কি আমরা কখনো জানি যে এটা কেন, এটার কেমিস্ট্রিটা কি, কেনই বা হচ্ছে বরফ জলের উপরে ভাসছে, 11 অংশ হচ্ছে
জলের উপরে ভেসে থাকে, তার মানে বরফের ঘনত্ব কম, জলের ঘনত্ব বেশি। কিছুই না, জলের মধ্যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, বা নর্মালি যদি বলো জলের মধ্যে হচ্ছে হাইড্রোজেন বন্ধনের সংখ্যাটা বেশি হয় বরফের তুলনায়। অর্থাৎ যে একটা জলের অণুর মধ্যে যে অক্সিজেন ও আরও আশেপাশে 4টা জলের অণুর সাথে যুক্ত হতে পারে। এর জন্যই হচ্ছে জলের কিন্তু ঘনত্বটা বেশি, কারণ এই জলের একটা এই যে বলছি দেখো, জলের একটা H2O এর এই অক্সিজেনটা 4টা H2 এর সঙ্গে কিন্তু যুক্ত হতে পারে, 4টা হাইড্রোজেন বন্ধন তৈরি করার ক্ষমতা রাখে। তাহলে একটা জলের অণু আরও আশেপাশে 4টা জলের অণুর সাথে ক্যাপচার্ড হয়ে আছে। কিন্তু বরফের ক্ষেত্রে দেখো একটা মজাদার ব্যাপার হয়, বরফ যেহেতু একটা ক্রিস্টালাইজ আকার, এর কিন্তু একটা আকৃতি হবে। দেখো এর আকৃতিটা কীরকম হচ্ছে, দেখো এই একটা জলের অণু, এই জলের অণু, এই যে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, তাহলে দুইটা, ঠিক আছে, এই দুইটা হাইড্রোজেন এর সাথে আর এর সাথে। এবারও বাকি আরও হাইড্রোজেন বন্ধন তৈরি করে, কিন্তু ও আর ম্যাক্সিমাম দুইটার সঙ্গে তৈরি করতে পারে। এই একটা জলের অণুর সাথে তৈরি করলো, এই একটা জলের অণুর সাথে তৈরি করতে পারলো, এই একটা জলের অণুর সাথে তৈরি করলো। আর যেহেতু এর আকৃতি, এর একটা চতুস্থলকীয় আকৃতি তৈরি করে, চতুস্থলকীয় কেলাস তৈরি করে। তাহলে দেখো এই বরফের মধ্যে এই একটা অক্সিজেন দেখো কী করে, একটা চতুস্থলকীয় গঠন তৈরি করবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার, যেখানে চতুস্থলকটা গঠন করবে সেখানে দেখো মাত্র 2টা হাইড্রোজেন বন্ড, অনলি 2 হাইড্রোজেন বন্ড। আর ও নিজেদের মধ্যে হচ্ছে 2টা সমযোজী বন্ধন। দেখো এর নিজেদের মধ্যে কী করছে, 2টা সমযোজী বন্ধন আর 2টা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তাহলে এইখানে এ যদি 2টা হাইড্রোজেন বন্ধন তৈরি করে আর এখানে 4টা হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, তাহলে সেই ক্ষেত্রে তাহলে 4টা হাইড্রোজেন যেখানে বেশি বন্ধন তৈরি হচ্ছে সেখানে তাহলে অণুগুলোর মধ্যে হচ্ছে দূরত্বটা কম হবে। আমরা জানি তো যত হাইড্রোজেন বন্ধন বাড়বে তত অণুগুলার হচ্ছে কী হচ্ছে, অণুগুলা খুব কাছাকাছি থাকবে। তো অণুগুলো যদি কাছাকাছি থাকে তাহলে আয়তনটা অবশ্যই কমবে, আর এখানে আয়তনটা বেশি হচ্ছে। আর একটা কোশ্চেন আসে যে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, কারণ 4 ডিগ্রি উষ্ণতায় আন্তঃআণবিক হাইড্রোজেনের বন্ধন সর্বাধিক হয়। 4 ডিগ্রি উষ্ণতায় জলের মানে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা সব থেকে বেশি। এবার 4 ডিগ্রি যদি কম হয় তাহলে এই যে বরফের মতো গল্প আসবে, হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কমতে থাকবে। আবার যখন বেশি উষ্ণতা দিব তখন ওদের মধ্যে হাইড্রোজেন বন্ধনগুলি ভাঙতে থাকে, কারণ তাপ দিলে এই হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙে। এই হাইড্রোজেন বন্ধন যখনই তাপ বেশি হবে তখন হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙে, আর জলের ঘনত্বটা আস্তে আস্তে তখন কী হয়, অণুগুলো একটা থেকে একটা দূরে সরে যায়, তখন হচ্ছে এদের ঘনত্বটা কমতে থাকে। একটা কোশ্চেন যেটা খুব ইম্পর্ট্যান্ট, বন্ধন কোণ থেকে, এটা শুধু মনে রাখবা। আমরা সংকরায়ন পড়লাম, ভিএসপি আর তত্ত্ব বললাম, একটা পরীক্ষায় কোশ্চেন আসবে যে কার ক্ষেত্রে বন্ধন কোণ বেশি এবং কার ক্ষেত্রে বন্ধন কোণ কম। মনে রাখবা, আমরা যেহেতু পোলারিটি পড়ছি তাই এটা পড়ব। কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার সাথে প্রপোর্শনালটা হচ্ছে বন্ধন কোণ। কেন? যদি আমি একই রকম নেই, ধরো NH3 আর হচ্ছে PH3 অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে এই দুজনের ক্ষেত্রে কার ক্ষেত্রে বন্ধন কোণটা কম হবে, কার ক্ষেত্রে বন্ধন কোণটা বেশি হবে? দেখো এই নাইট্রোজেন আর হাইড্রোজেন দুইজনের আলাদা আলাদা তড়িৎ ঋণাত্মকতা। এবার হাইড্রোজেনের যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি কম হয়, এর বেশি হয়, তাহলে ইলেকট্রনগুলো এদিকে যাবে, তাহলে এর বন্ধন ধ্রুবীয়তা এদিকে, তাহলে আলটিমেটলি এর হচ্ছে ধ্রুবীয়তা এদিকে। আবার যদি ফসফিনের ক্ষেত্রে বলি তাহলে একই রকম গল্প, কিন্তু কথা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেন গ্রেটার দেন ফ্লোরিন। তাহলে যদি নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে হাইড্রোজেন এই বন্ধনের ইলেকট্রন জোড়গুলো এই নাইট্রোজেনের কাছাকাছি খুব বেশি চলে আসবে, আর সেই ক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে একটু কম কাছে যাবে, কারণ ফসফরাসের তো তড়িৎ ঋণাত্মকতা কম। তাহলে তাই যদি হয় তাহলে যে কোনো একটা বন্ধনকে আমি ভাবি, এই ধরো একটা বন্ধন ছিল, ধরে নিলাম এই একটা আমার হচ্ছে ইলেকট্রন জোড়, ধরো এইখানে একটা ইলেকট্রন জোড়, এইখানে একটা ইলেকট্রন জোড়। তাহলে এইবার এই জায়গাটা এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এই কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ইলেকট্রন জোড়টাকে টানছে। তাহলে যদি ইলেকট্রন জোড়টাকে টানে তাহলে এরা কাছাকাছি যাবে, আর বন্ধন জোড়গুলোর মধ্যে কী হবে আমরা জানি, বন্ধন জোড়গুলোর মধ্যে বিকর্ষণ তৈরি হবে। তাহলে যত বেশি টানবে তত কাছের দিকে যাবে। দেখো বন্ধন কোণটা কীভাবে বাড়ছে, বা এইরকমভাবে দেখো, এটা আগে এরকম বন্ধন ছিল, দেখো এই আগে বন্ধন ছিল। এবার যদি আমি
এর মধ্যে যদি আমি মোবাইল ঢুকাইতে থাকি, মানে যদি এদের মধ্যে রিপালশন বাড়বে, যত কাছাকাছি আসবে বন্ধন জোড়গুলো, যত কাছাকাছি আসবে, যত বন্ধন জোড়গুলো কাছাকাছি আসবে, তাহলে এরা কাছাকাছি হবে বন্ধন জোড়গুলো, আসলে এদের মধ্যে রিপালশন বাড়বে আর তার মধ্যে বন্ধন কোণগুলোও বাড়তে থাকবে। এটাই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যে বন্ধন কোণ কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতার সাথে সরাসরি সম্পর্কিত। এটুকু গেল। এবার দ্বিমেরু ভ্রামকের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, এটা পরের দিন আলোচনা করব। পাশাপাশি কিছু এক্সেপশনাল জিনিস আলোচনা করার পরে আমরা আণবিক তত্ত্বতে চলে যাব। আজকে এইটুকু।